7 কোটি টাকার বেন্টলে হঠাৎ মুম্বাইয়ের মেরিন ড্রাইভে থেমে গেল, যার ফলে পেছনের গাড়িগুলোর লম্বা লাইন লেগে গেল এবং হর্নের শব্দে চারপাশ কেঁপে উঠল। আরমানি স্যুট পরা এক মধ্যবয়সী ব্যক্তি গাড়ি থেকে নামলেন। তার পা কাঁপছিল। যখন তিনি এক রোগা পাতলা মেয়েকে দেখলেন যে নিজের পিঠে এক ছোট বাচ্চাকে নিয়ে ডাস্টবিন থেকে প্লাস্টিকের বোতল কুড়াচ্ছিল, তার চোখ সেই দৃশ্যের ওপর এমনভাবে আটকে গেল যেন কেউ তার উপর জাদু করেছে। তার বুক ধড়ফড় করতে লাগল। সেই মেয়েটির মধ্যে এমন পরিচিত কিছু একটা ছিল যে মুম্বাইয়ের সবচেয়ে শক্তিশালী রিয়েল এস্টেট টাইকুন অর্জুন মেহরা নিজের দৃষ্টি সরাতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ তার ড্রাইভারকে গাড়ি সাইড করার ইশারা করলেন, পেছন থেকে আসা প্রতিবাদের আওয়াজকে উপেক্ষা করে। এই আকস্মিক সাক্ষাৎ কি সেই ভাগ্যের অংশ ছিল যা এমন এক সত্য সামনে আনতে চলেছিল যার কথা তিনি কখনো ভাবেননি? অর্জুন গাড়ি থেকে নেমে নিজের লাখ টাকার হেয়ারস্টাইল ঠিক করলেন। মুম্বাইয়ের আগস্টের সকাল আগুন ঝরাচ্ছিল, কিন্তু নিজের কপালে আসা ঘামের পরোয়া তিনি করলেন না। তার মাথায় শুধু সেই রোগা পাতলা মেয়েটির ছবি ঘুরছিল, যার লম্বা চুল পরিপাটি করে বাঁধা ছিল এবং স্কুলের পুরনো ইউনিফর্ম বারবার ধোয়ার ফলে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সেই মেয়েটি ডাস্টবিনে ঝুঁকে মনোযোগ দিয়ে একটি একটি করে প্লাস্টিকের বোতল আর ক্যান তুলে নিজের ছেঁড়া বস্তায় ভরছিল। তার পিঠে প্রায় 6 বছরের এক বাচ্চা কাপড়ের ঝুলিতে ঘুমিয়েছিল। তার মাথা নিজের দিদির কাঁধে ঠেকেছিল। এই দৃশ্য অর্জুনের বুকে এক সোজোরে ঘুষির মতো লাগল এবং তাকে ভারসাম্য বজায় রাখার জন্য নিজের গাড়ির সাহায্য নিতে হলো। সেই মেয়েটি এক ডাস্টবিন থেকে অন্য ডাস্টবিনে খুব নিপুণভাবে যাচ্ছিল। তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে কেউ তাকে দেখছে। অর্জুন চুপচাপ তাকে দেখতে থাকলেন। এটা দেখে তার মন দুঃখে ভরে গেল যে মেয়েটি তপ্ত ফুটপাতে খালি পায়ে হাঁটছিল। তার পুরনো রাবারের চটিজোড়া বস্তার সাথে বাঁধা ছিল। হয়তো সে সেগুলো খুব জরুরি হলেই পরত। তার বয়স 12-13 বছরের বেশি হবে না, কিন্তু তার মুখে বয়সের আগে আসা পরিপক্কতা তাকে কারোর কথা মনে করিয়ে দিল। না, এটা হতে পারে না। তার মেয়ে তো নিজের মায়ের সাথে ঐশ্বর্যপূর্ণ জীবন কাটাচ্ছে। সে এই ভাঙারি কুড়ানো মেয়ে কিভাবে হতে পারে? যখন মেয়েটি রাস্তা পার হওয়ার জন্য ঘুরল, তখন অর্জুন চমকে উঠলেন। তার চওড়া কপালে ডান কোণে এক ছোট অর্ধচন্দ্রাকার দাগ ছিল, ঠিক তেমনই দাগ যেমন তার মেয়ে মায়ার 5 বছর বয়সে সাইকেল থেকে পড়ে যাওয়ার ফলে হয়েছিল। স্মৃতিরা বন্যার মতো উথলে উঠল। ছোট মায়ার কান্না, তার কপাল থেকে বয়ে আসা রক্ত এবং কিভাবে তিনি তাকে কোলে তুলে হাসপাতালের দিকে দৌড়েছিলেন। পাপা, আমাকে খুব কষ্ট হচ্ছে। সেই ছোট্ট গলার আওয়াজ তার কানে বাজছিল। তিনি কথা দিয়েছিলেন যে তিনি সবসময় তাকে রক্ষা করবেন, তাকে কখনো কষ্ট হতে দেবেন না। মেয়েটি রাস্তা পার হয়ে গিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় হয়তো সে অনুভব করল যে কেউ তাকে দেখছে। সে ঘুরল। তার শান্ত কিন্তু সতর্ক চোখ সরাসরি অর্জুনকে দেখল, মাত্র এক মুহূর্তের জন্য। কিন্তু এটা তার জন্য নিজের মেয়ে মায়ার বড় বড় গোল চোখ আর লম্বা ঘন চোখের মণি চেনার জন্য যথেষ্ট ছিল। সময় যেন সেই মুহূর্তেই থমকে গেল। বাবা মেয়ে কয়েক মিটার দূরত্ব থেকে একে অপরকে দেখছিল, কিন্তু এই দূরত্ব 5 বছরের বিচ্ছেদের খাদের মতো লাগছিল। মেয়েটি হয়তো ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি নিজের পিঠে বাঁধা ঝুলিটি ঠিক করল এবং দ্রুত রাস্তার অন্য পাশে চলে গেল। দাঁড়াও মা, অর্জুন তার পেছনে দৌড়ালেন, কিন্তু তীব্র ট্রাফিক তাকে আটকে দিল। তিনি অসহায়ভাবে সেই মেয়েটিকে এক ছোট গলিতে মিলিয়ে যেতে দেখতে থাকলেন। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়ফড় করছিল। মাথায় হাজারো প্রশ্ন ঘুরছিল। ও কি মায়া ছিল? কিন্তু এটা কিভাবে সম্ভব? প্রিয়া নিজের মেয়েকে এত দারিদ্র্যে কিভাবে থাকতে দিতে পারে? নাকি এটা শুধু এক অদ্ভুত সংযোগ ছিল? কিন্তু সেই দাগ, সেই চোখ। যখন তিনি নিজের বেন্টলের কাছে ফিরে এলেন, তখন তিনি ফুটপাতে কিছু একটা পড়ে থাকতে দেখলেন। এক পুরনো ছবি, যা হয়তো সেই মেয়েটির পকেট থেকে পড়ে দিয়েছিল। তিনি ঝুঁকে সেটা তুললেন এবং তার যেন বিদ্যুতের ঝটকা লাগল। এটা তার পরিবারের পুরনো ছবি ছিল, যাতে তিনি, প্রিয়া, 7 বছরের মায়া এবং মায়ের কোলে 1 বছরের রোহান ছিল। ছবিটা পুরনো আর কোণগুলো ছেঁড়া ছিল, কিন্তু 4 জনের মুখেই খুশি পরিষ্কার ফুটে উঠছিল। তার এই মুহূর্তটা ভালো মতো মনে ছিল। রোহানের প্রথম জন্মদিন, যখন তার পরিবার পূর্ণ ছিল, যখন তিনি নিজের আকাঙ্ক্ষা আর উচ্চাকাঙ্ক্ষার জন্য সবকিছু ধোঁকা দেননি। ফোনের রিংটোন বাজল, যা তাকে বর্তমানে ফিরিয়ে আনল। স্যার, আপনি কোথায়? সবাই আধ ঘন্টা ধরে আপনার অপেক্ষা করছে। এই 500 কোটি টাকার কন্ট্রাক্ট খুব জরুরি। অ্যাসিস্ট্যান্টের ঘাবড়ানো আওয়াজ এলো। অর্জুন হাতের ছবিটির দিকে দেখলেন এবং তারপর সেই গলির দিকে দেখলেন যেখানে মেয়েটি মিলিয়ে গিয়েছিল। মিটিং বাতিল করে দাও, আমার কাছে এর চেয়ে বেশি জরুরি কাজ আছে, তিনি ভাঙা গলায় বললেন। কিন্তু স্যার, আমি বললাম বাতিল করে দাও, তিনি রাগের সাথে বললেন এবং ফোন কেটে দিলেন।
অনেক বছর পর প্রথমবার টাকা আর কন্ট্রাক্ট তার অগ্রাধিকার ছিল না। তাকে সত্যিটা জানতে হবে। তাকে জানতে হবে যে ও কি তার মেয়ে ছিল, আর যদি হ্যাঁ হয় তবে মায়া এত কষ্টে কেন দিন কাটাচ্ছিল। অর্জুন নিজের আলিশান অফিসে বসেছিলেন, যেখান থেকে পুরো শহর দেখা যেত, কিন্তু তার মন 5 বছর আগের স্মৃতিতে হারিয়ে গিয়েছিল। পরিবারের ছবিটা তার সামনে এক যন্ত্রণাদায়ক স্মৃতির মতো রাখা ছিল, যে তিনি কি হারিয়েছেন। 2019 সালে যখন তার ক্যারিয়ার আকাশ ছুঁচ্ছিল, তিনি নিজের উচ্চাকাঙ্ক্ষা আর ইচ্ছেগুলোকে নিজের বিবেকের উপর জয়ী হতে দিয়েছিলেন। তানিয়া তার যুবতী এবং সুন্দরী সেক্রেটারি মিষ্টি মিষ্টি কথার সাথে ঠিক সেই সময় তার জীবনে এলো, যখন প্রিয়া বাচ্চাদের দেখাশোনা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। রোহান সেই সময় মাত্র 1 বছরের ছিল আর সারা রাত কাঁদত, যার ফলে তার স্ত্রী সবসময় ঘুমের অভাব আর খিটখিটে মেজাজে থাকত। তিনি এটাকে নিজের প্রতারণার অজুহাত বানিয়ে নিয়েছিলেন। এত দেরি করে এলে? রোহান এইমাত্র ঘুমালো, প্রিয়া বলল। ঘুমের অভাবে তার চোখের নিচে কালি পড়েছিল। তিনি কোনো জবাব দিলেন না। তানিয়ার পারফিউমের গন্ধ তখনও তার পোশাকে ছিল। অর্জুন, আমি জানি। প্রিয়ার আওয়াজ হঠাৎ ঠান্ডা হয়ে গেল। কি জানো? তোমার আর তোমার সেক্রেটারির ব্যাপারে। এই বাক্যটা বিদ্যুতের মতো তার ওপর পড়ল। তিনি অস্বীকার করার চেষ্টা করলেন, কিন্তু প্রিয়া সব কিছু জেনে গিয়েছিল। আমি তোমাকে দোষ দিচ্ছি না। হয়তো আমি বাচ্চাদের মধ্যে এতই জড়িয়ে গিয়েছিলাম যে নিজের স্বামীর খেয়াল রাখতে ভুলে গেছি। কিন্তু অর্জুন, আমি ক্লান্ত। চলো, ডিভোর্স নিয়ে নিই। তিনি চমকে উঠলেন। তিনি আশা করেননি যে তার স্ত্রী এত শান্তভাবে এই কথা বলবে। কোনো কান্নাকাটি নয়, কোনো চিৎকার চেঁচামেচি নয়, শুধু তার চোখে অত্যাধিক ক্লান্তি ছিল। ডিভোর্সের প্রক্রিয়া তাড়াতাড়ি শেষ হয়ে গেল। প্রিয়া 2 বাচ্চার কাস্টাডি ছাড়া আর কিছুই চাইল না। আমার তোমার টাকা চাই না, আমি নিজে আয় করে নিজের বাচ্চাদের পালতে পারি, শুধু আমার আর আমার বাচ্চার জীবনে হস্তক্ষেপ করো না। তিনি মেনে নিলেন, কিছুটা স্বস্তি অনুভব করে, যে তাকে সম্পত্তির ভাগাভাগি করতে হবে না। সেই সময় তিনি ভেবেছিলেন যে প্রিয়া বোকা, যে নিজের জন্য লড়তে জানে না। আজ পেছনে ফিরে তাকালে তিনি অনুভব করেন যে বোকা তিনি ছিলেন, যিনি সবচেয়ে দামি জিনিসগুলো হারিয়েছেন। ডিভোর্সের পর তিনি কাজ আর তানিয়ার সাথে নিজের নতুন সম্পর্কে ডুবে গেলেন। তার রিয়েল এস্টেট সাম্রাজ্য বাড়তে লাগল, টাকা জলের মতো বইতে লাগল। মাঝে মধ্যে তার বাচ্চাদের কথা মনে আসত, কিন্তু তারপর তিনি নিজেকে এই বলে সান্ত্বনা দিতেন যে ওরা নিজের মায়ের সাথে ভালো আছে। তিনি ব্যস্ত আছেন, তার কাছে দেখাশোনা করার সময় নেই। ধীরে ধীরে 2 বাচ্চার ছবি তার মাথায় আবছা হয়ে গেল। যখন মাঝে মধ্যে মনে পড়ত, তখন তিনি শুধু অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেন আর ভাবতেন যে এতটুকুই যথেষ্ট। তিনি জানতেন না যে প্রিয়া কখনো সেই টাকায় হাত দেয়নি। সেই সব বাচ্চাদের ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা হয়েছিল। অফিসের দরজায় কড়া নাড়ার আওয়াজ তাকে বর্তমানে ফিরিয়ে আনল। তার অ্যাসিস্ট্যান্ট চিন্তিত মুখে ভেতরে এলো। স্যার, পার্টনাররা হঠাৎ মিটিং বাতিল হওয়ায় খুব রেগে আছে, ওরা হুমকি দিচ্ছে। ওদের আমার পক্ষ থেকে সামলে নিতে বলো। অর্জুন মাঝপথেই থামিয়ে দিলেন। আমার জন্য একটা কাজ করো, খুঁজে বের করো যে আমার প্রাক্তন স্ত্রী প্রিয়া এই মুহূর্তে কোথায় থাকছে আর কি করছে। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়েছিল, কিন্তু জিজ্ঞাসা করার সাহস হল না। সে চুপচাপ নোট করল আর চলে গেল। অর্জুন জানতেন যে এটা সহজ হবে না। প্রিয়া সবসময় ব্যক্তিগত মানুষ ছিল। ডিভোর্সের পর সে তার থেকে এবং সব সাধারণ বন্ধুদের থেকে যোগাযোগ ছিন্ন করেছিল। 3 দিন পর তদন্ত রিপোর্ট তার টেবিলে ছিল। রিপোর্টের বিষয়বস্তু এমন ছিল যেন অর্জুন আকাশ থেকে মাটিতে আছড়ে পড়লেন। প্রিয়ার চাকরি 2 বছর আগে চলে গিয়েছিল, যখন তার অ্যাকাউন্টিং কোম্পানি দেউলিয়া হয়ে যায়। তার ঠিক পরেই তার মা শ্রীমতী কমলা দেবীর স্ট্রোক হয়, যার চিকিৎসায় লাখ লাখ টাকা খরচ হয়ে যায়। প্রিয়া নিজের মায়ের চিকিৎসার জন্য নিজের বাড়ি গাড়ি বিক্রি করে দেয় আর সব জায়গা থেকে ধার নেয়। বর্তমানে 3 জন, মা ও 2 সন্তান, মুম্বাইয়ের ঘাটকোপা এলাকায় এক সংকীর্ণ ভাড়ার ঘরে থাকছিল। সবচেয়ে যন্ত্রণাদায়ক কথা, রিপোর্টের শেষ লাইনটি ছিল, কেউ প্রিয়ার মেয়েকে প্রায়ই বাজারের আশেপাশে টাকা উপার্জনের জন্য ভাঙাড়ি কুড়াতে দেখেছে। অর্জুন হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। তার দামি ঘোরানো চেয়ারটি পড়ে গেল। তিনি যা পড়ছিলেন তার ওপর বিশ্বাস করতে পারছিলেন না। তার মেয়ে, তার ছোট রাজকুমারী, যাকে তিনি এত আদর যত্ন করেছিলেন, এখন বাঁচার জন্য ভাঙাড়ি কুড়াচ্ছিল। প্রিয়ার ওপর রাগ উথলে উঠল। সে সাহাভেস্টানা যোগাযোগ ঠগল না। সে বাচ্চাদের এত কষ্ট কেন সহ্য করতে দিল? কিন্তু তারপর তার মনে পড়ল যে তিনি তাদের জীবনে হস্তক্ষেপ না করার জন্য সম্মতি দিয়েছিলেন। তিনি পরিবারের বদলে তানিয়া আর ক্যারিয়ারকে বেছেছিলেন।
তিনি গত 5 বছর ধরে নিজের বাচ্চাদের খোঁজ নেননি। সেই বিকেলে অর্জুন নিজের গাড়ি চালিয়ে ঘাটকোপারের সেই গরিব বস্তিতে পৌঁছালেন। সরু গলি এতই সংকীর্ণ ছিল যে গাড়ি ভেতরে যেতে পারছিল না। তাকে বাইরে গাড়ি পার্ক করে হেঁটে যেতে হলো। নর্দমা থেকে আসা দুর্গন্ধ, গরিব শ্রমিকদের জীবনের কোলাহল তাকে অস্বস্তিতে ফেলছিল। কিন্তু এই সমস্ত বিরক্তি তখন মিলিয়ে গেল যখন তিনি 15 নম্বর রুমের সামনে দাঁড়ালেন, যেখানে রিপোর্ট অনুযায়ী প্রিয়ার পরিবার থাকত। ভেতর থেকে এক মেয়ের কান্নার আওয়াজ আসছিল। মা, তুমি মরে যেও না, আমি তোমার চিকিৎসার জন্য টাকা রোজগার করে নেব। এটা মায়ার আওয়াজ ছিল, কোনো সন্দেহ নেই। অর্জুনের হৃস্পন্দন যেন থেমে গেল। তিনি বাইরেই জমে গেলেন। দরজা কড়া নাড়ার সাহস হল না। দিদি কেঁদো না, মা ঠিক হয়ে যাবে। এক ছোট ছেলের আওয়াজ এলো, রোহান, তার ছেলে। মায়া, মা আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্তি। প্রিয়ার দুর্বল আওয়াজ এলো, যাতে কাশির ঘরঘরানিও ছিল। দরজার ফাঁক দিয়ে তিনি দেখলেন যে ঘরটা মাত্র 15 বর্গমিটারের ছিল। এক পুরনো কাঠের তক্তপোষে এক বৃদ্ধা অচৈতন্য হয়ে পড়েছিলেন, হয়তো প্রিয়ার মা। এক কোণে চাটাই পাতা ছিল যেটার উপর প্রিয়া শুয়েছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মায়া তার কাছে হাঁটু গেড়ে বসে তার চোখের জল মুছিয়ে দিচ্ছিল। অর্জুন পিছিয়ে এলেন, তার পা কাঁপছিল। তিনি ভেতরে ঢুকতে চাইছিলেন, নিজের বাচ্চাদের জড়িয়ে ধরতে চাইছিলেন, পুরো পরিবারকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে চাইছিলেন। কিন্তু তার কি অধিকার ছিল? 5 বছর তাদের ছেড়ে দেওয়ার পর তিনি হঠাৎ হাজির হওয়ার কে হতেন? ফোন বাজিল, তানিয়ার ফোন ছিল। আপনি কোথায়? আজ রাতের পার্টি খুব জরুরি, কিছু অফিসার আসছেন। তিনি ফোন কেটে দিলেন আর কিছুই শুনতে চাইলেন না। সেই জীর্ণ ভাড়ার ঘরটিকে আরও একবার দেখে তিনি এই সংকল্পের সাথে ঘুরলেন যে তাকে কিছু করতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে। তারা এখন তাকে আপন মানুক আর নাই মানুক। অর্জুন সেই ভাড়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তার হৃৎপিণ্ড এত জোরে ধরফর করছিল যেন বুক থেকে বেরিয়ে আসবে। সংকীর্ণ অন্ধকার গলি, নর্দমা থেকে ওঠা তীব্র দুর্গন্ধ তাকে নিজের নাক বন্ধ করতে বাধ্য করল। ভাড়ার ঘরগুলো থেকে বের হওয়া নোংরা জল রাস্তার মাঝখানে এক কালো ধারা হয়ে বইছিল। কোণে ইঁদুরের দৌড়ানোর শব্দ, পাশের ঘর থেকে এক শিশুর কান্নার শব্দ, গলির শেষে কোনো স্বামী স্ত্রীর ঝগড়ার আওয়াজ, এ সবই দারিদ্র এক এমন সঙ্গীত ছিল যা তিনি কখনো কল্পনাও করেননি যে তার বাচ্চারা এর মধ্যে থাকবে। কিছুক্ষণ ইতস্তত করার পর তিনি দরজা করা নাড়ার সিদ্ধান্ত নিলেন। হালকা টোকা দেওয়ার আওয়াজ শান্ত গলিতে প্রতিধ্বনিত হল। কে? মায়ার সতর্ক আওয়াজ ভেতর থেকে এলো। মা, আমি অর্জুন আঙ্কেল, তোমার মায়ের এক বন্ধু। তিনি তোতলালেন। এটা বলার সাহস হল না যে তিনি কে। দরজা একটুখানি খুলল, আর সেই ফাঁক দিয়ে মায়ার রোগা পাতলা মুখটি দেখা গেল। দরজার সামনে দাঁড়িয়ে তাটা ব্যক্তিকে চিনতে পেরে তার বড় বড় গোল চোখগুলো বিস্ময়ে ছড়িয়ে গেল। ছাদে লাগানো দুর্বল হলুদ বাল্বের আলোতে অর্জুন নিজের মেয়ের দুর্দশা পরিষ্কার দেখলেন। গাল বসে গেছে, চোখের নিচে কালি, ঠোঁট শুকনো আর ফাটা, দীর্ঘ সময়ের অপুষ্টির লক্ষণ। তার পুরনো স্কুলের ইউনিফর্মে অনেক তালি লাগানো ছিল, কলার ছেঁড়া ছিল। আপনি মায়া বাক্যটি সম্পূর্ণ করতে পারল না, কিন্তু তার চোখ সবকিছু বলে দিল। মেয়েটি নিজের বাবাকে চিনে ফেলেছিল। আমি কি ভেতরে আসতে পারি? অর্জুন মিনতি করলেন। মায়া কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন কিছু ভাবছে। সেই নিস্তব্ধতার মুহূর্তে তিনি ঘরের ভেতর থেকে কয়েন গোনার আওয়াজ শুনলেন, ধাতুর ঠোকাঠুকির ক্ষণক্ষণে করুণ আওয়াজ। দিদি, এই 10 টাকা দিয়ে কি আমাদের দুইজনের জন্য হামাজ চলে আসবে? রোহানের আওয়াজ এলো, মাসুম কিন্তু চিন্তায় ভরা। চলে আসবে ভাই, আমি কাল আরও ভাঙারি কুড়িয়ে নেব, মায়া ক্লান্ত স্বরে জবাব দিল। সে অর্জুনের দিকে ঘুরল, তার চোখে পরিষ্কার প্রতিরোধের ভাব ছিল। আমার মায়ের আপনাকে প্রয়োজন নেই। 12 বছর বয়সের হিসেবে তার কঠোর আওয়াজ অর্জুনের বুকে বিঁধল। মায়া, আপনি আমার বাবা নন, আমার বাবা মরে গেছেন, মায়া রাগের সাথে বলল আর দরজা বন্ধ করতে লাগল। কিন্তু ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে প্রিয়ার সজোরে কাশির শব্দ এলো, সাথে রুহানের কান্নার শব্দ। কাশি থামছিল না, সাথে শ্বাসরোধ হওয়ার মতো শব্দও ছিল, যেন বমি হয়ে যাবে। মায়া ঘাবড়ে পেছনে ঘুরল, যার ফলে এতখানি ফাঁক হয়ে গেল যে অর্জুন ভেতরের দৃশ্য দেখতে পেলেন। তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না এবং ঘরে ঢুকে পড়লেন। সংকীর্ণ ঘরটি তার কল্পনার চেয়েও ভয়াবহ ছিল। 15 বর্গমিটারে 4 জনের পরিবার গাদাগাদি করেছিল। দেওয়ালে লোনা ধরেছিল এবং ছাদ থেকে মেঝে পর্যন্ত জলের হলুদ দাগ ছিল।
ছাদে অনেক জায়গায় ফুটো ছিল, যা প্লাস্টিকের থলে দিয়ে অস্থায়ীভাবে ঢাকা ছিল, কিন্তু জল তখনও নিয়মিতভাবে চুঁয়ে পড়ছিল, যার ফলে সিমেন্টের মেঝেতে কালো জলের এক গর্ত তৈরি হয়েছিল। গুমোট ভাব, ওষুধ আর বাসি খাবারের মিশেলে এক অদ্ভুত গন্ধ ছিল। কোণে একটা ছোট কেরোসিন স্টোভ ছিল, যার ওপর কিছু দুমড়ানো মুচড়ানো বাসন রাখা ছিল। পাশে বৃষ্টির জল জমা করার জন্য একটা ড্রাম ছিল, কারণ ভাড়ার টাকা বকেয়া থাকায় এখানে প্রায়ই জল কেটে দেওয়া হতো। প্রিয়া এক ছেঁড়া পুরনো চাটাইতে শুয়েছিল। তার মুখ কাগজের মতো সাদা ছিল, শুকনো ফাটা ঠোঁটে রক্তের দাগ ছিল। সে অনবরত কাশছিল। প্রতিটা কাশির সাথে তার শরীর কাঁপছিল, আর ঘাম এমনভাবে ঝরছিল যেন স্নান করে নিয়েছে। তার প্রাক্তন শাশুড়ি শ্রীমতী কমলা ঘরের কোণের এক পুরনো কাঠের তক্তপোষে অচৈতন্য হয়ে পড়েছিলেন। তার শরীরের ডান দিক স্পষ্টতই পক্ষাঘাতগ্রস্ত ছিল। তিনি শূন্য চোখে চারপাশ দেখছিলেন। তার মুখ এমনভাবে নড়ছিল যেন কিছু বলতে চাইছিলেন, কিন্তু আওয়াজ বেরোচ্ছিল না। 5 বছরের রোহান এক ছেঁড়া তোয়ালে দিয়ে নিজের মায়ের ঘাম মোছার চেষ্টা করছিল। তার ছোট ছোট হাত কাঁপছিল, চোখের জল তার রোগা গাল দিয়ে বয়ে যাচ্ছিল। মা, আর কেশো না, আমার ভয় লাগছে, সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। প্রিয়া, তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না এবং ঘরে ঢুকে পড়লেন। তার পা কিছু আরশোলার ওপর পড়ল, যা এদিকে ওদিকে দৌড়াচ্ছিল, কিন্তু তার কোনো পরোয়া ছিল না। প্রিয়া চোখ খুলল। তাকে দেখে সে ততটা অবাক হল না যতটা তিনি ভেবেছিলেন। তার চোখে তিনি ভাগ্যকে শান্তভাবে মেনে নেওয়ার এক ভাব দেখলেন, যা বুক ফাটা যন্ত্রণার ছিল। অর্জুন, তুমি এখানে কি করছ? তার আওয়াজ দুর্বল ছিল, প্রতিটা শব্দ যেন নিভে যাওয়ার মতো। তোমার এই অবস্থা কিভাবে হল? তিনি চাটাইয়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়লেন। কাঁপতে থাকা হাতে সেই মহিলার তপ্ত কপাল স্পর্শ করলেন, যিনি একসময় তার স্ত্রী ছিলেন। শুধু কপাল অর্জুন, তুমি যাও, কোথাও তোমার স্ত্রী যেন জানতে না পারে যে তুমি এখানে এসেছ। প্রিয়া হাসার চেষ্টা করল, কিন্তু কাশির আরও এক ঝলক এলো। রক্ত, তাজা লাল রক্তের ফোঁটা রুমালের ওপর পড়ল। রোহানের হাতের সেই ছেঁড়া রুমাল লাল হয়ে গেল। মা! মায়া ঘাবড়ে দৌড়ে এলো, তাড়াতাড়ি অন্য এক রুমাল নিয়ে মায়ের রক্ত মুছতে লাগল। সে এই কাজটি এত নিপুণভাবে করছিল যেন শত শতবার করেছে। দিদি, মায়ের আবার রক্ত এলো। রোহান ফুপিয়ে কাঁদতে লাগল, নিজের দিদির পা জড়িয়ে ধরল। মায়া নিজের ভাইকে জড়িয়ে ধরল, তাকে থাপ্পড় দিয়ে বলল, কিছু হবে না, মা ঠিক হয়ে যাবে। কিন্তু তার আওয়াজে কোনো বিশ্বাস ছিল না। অর্জুন যেন জ্ঞান হারিয়ে ফেলছিলেন। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তোমার হয়েছে কি? ফুসফুসের ক্যান্সার, শেষ স্টেজ। মায়া নিস্পৃহভাবে বলল, যেন আবহাওয়ার কথা বলছে। ডাক্তার বলেছে মায়ের হাতে মাত্র 2-3 মাস আছে, কিন্তু মা চিকিৎসা করাতে চাইছে না। বলে যে টাকা নানির চিকিৎসার জন্য বাঁচাতে হবে। তিনি নিজের মেয়ের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলেন। সে মাত্র 12 বছরের ছিল, কিন্তু নিজের মায়ের মৃত্যু সম্পর্কে এমনভাবে কথা বলছিল যেন এটা এক স্পষ্ট সত্য যা সে অনেক আগে মেনে নিয়েছে। তুমি এসব কিভাবে জানো? তিনি বুঝে আসা গলায় জিজ্ঞাসা করলেন। মায়া ম্লান হাসল। কারণ আমি মায়ের সাথে ডাক্তারের কথা শুনতে গিয়েছিলাম। মা চায়নি যে আমি জানতে পারি, কিন্তু আমি এখন আর বাচ্চা নই। এই বাক্যটি তার বুকে ছুরির মতো বিঁধল। যে মেয়ের রেশমি কাপড়ে থাকার কথা ছিল, যার নিজের পড়াশোনা আর বন্ধুদের নিয়ে দুশ্চিন্তা করার কথা ছিল, তাকে এখন এত তাড়াতাড়ি নিজের মায়ের মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে। অর্জুন খোকা, শ্রীমতী কমলা হঠাৎ বলে উঠলেন। তার আওয়াজ দুর্বল কিন্তু পরিষ্কার ছিল। আমি তোমাকে চিনেছি। তুমি এখানে কি করতে এসেছ? প্রতিটা শব্দে যেন তার পুরো শক্তি ব্যয় হচ্ছিল, কিন্তু তিনি তবু বলার চেষ্টা করছিলেন। অর্জুন তক্তপোষের কাছে গেলেন, মাথা নিচু করে বললেন, আমাকে ক্ষমা করে দিন মা, আমি খুব দেরি করে ফেললাম। দেরি হলেও তো এসেছ, তিনি হাঁপাতে হাঁপাতে বললেন। প্রিয়া অনেক দুঃখ সয়েছে। এই বাচ্চাগুলো বেচারা। তার চোখের কোণ দিয়ে জল বয়ে যেতে লাগল, কিন্তু তিনি সেগুলো মোছার জন্য নিজের হাত তুলতে পারছিলেন না। নানি, আপনি কথা বলবেন না, আপনার কষ্ট হবে। মায়া দৌড়ে গিয়ে নিজের নানির চোখের জল মুছিয়ে দিতে লাগল। সেই বাচ্চার কোমল দেখাশোনার ভাব অর্জুনকে আরও দুঃখী করে তুলল। এই মেয়েটিকে 12 বছর বয়সে অনেক কিছু করতে হচ্ছিল যা তার বয়সের কাজ ছিল না। মায়া মা আর ভাইয়ের খেয়াল রাখে। শ্রীমতী কমলা ফিসফিস করে বললেন, কিন্তু তুমি এখনও ছোট, তোমার পড়াশোনা আর খেলাধুলা করা উচিত। অর্জুন আর অপেক্ষা করলেন না। তিনি প্রিয়ার দুর্বল প্রতিরোধ সত্ত্বেও তাকে নিজের কোলে তুলে নিলেন। এ কি করছেন? আমাকে নিচে নামান। না, আমরা এখনই হাসপাতালে যাচ্ছি, তিনি সিদ্ধান্ত শোনালেন। তার কণ্ঠে কোনো তর্কের অবকাশ ছিল না। মায়া আর রোহান ঘাবড়ে গিয়ে পেছনে দৌড়াল। নানি বাড়িতে একা কিভাবে থাকবেন? প্রতিবেশীরা দেখে নেবেন।
মায়া সংক্ষিপ্ত উত্তর দিল। সে পাশের ঘরের দরজা ধাক্কানো শুরু করল। শান্তি আন্টি, আমার মাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনি প্লিজ নানির খেয়াল রাখবেন। একজন মধ্যবয়স্কা মহিলা বেরিয়ে এলেন। তার চুল ভেজা ছিল, যেন এইমাত্র গোসল করে এসেছেন। হে ভগবান, প্রিয়ার শরীর আবার খারাপ হলো। বেচারা মা বাচ্চারা। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আপনি চিন্তা করবেন না, আমি নানির খেয়াল রাখব। আমি কয়েকদিন ধরেই দেখছিলাম প্রিয়া খুব কাশছিল। তাড়াতাড়ি হাসপাতালে যাননি কেন? জি, মা রাজি হচ্ছিলেন না। মায়া মাথা নিচু করে ফেলল। শান্তি আন্টি অর্জুনকে সন্দেহের চোখে দেখলেন। আপনি কে যে প্রিয়াকে কোলে তুলে নিয়েছেন? জি, তিনি। মায়া ইতস্তত করল। আমি ওনার আত্মীয়। অর্জুন দ্রুত জবাব দিলেন এবং প্রিয়াকে নিয়ে গাড়ির দিকে দৌড়ালেন। হাসপাতালের পথে প্রিয়া অর্জুনের কোলে শুয়েছিল। তার শ্বাস ধীর হয়ে আসছিল। মায়া রোহানকে জড়িয়ে ধরে পেছনের সিটে কুঁকড়ে বসেছিল। ছোট ছেলেটি তখনও ফুপিয়ে কাঁদছিল। দিদি, মা কি মরে যাবে? না, মা ঠিক হয়ে যাবে। মায়া তাকে সান্ত্বনা দিল, কিন্তু সে নিজেও কাঁপছিল। মনে আছে মা বলেছিল যে আমাদের শক্ত থাকতে হবে। তুমি ছেলে, তোমাকে সাহসী হতে হবে। কিন্তু আমার ভয় লাগছে। আমি চাই না মাও গত পরশুদিনের কমলা আন্টির মতো মরে যাক। রোহান সিসকিয়ে কাঁদতে লাগল। অর্জুন চমকে উঠলেন। কোন কমলা আন্টি পরশুদিন মারা গেছে? কমলা আন্টি গলির শেষ মাথার ঘরে থাকতেন। মায়া বুঝিয়ে বলল, যখন দেখল অর্জুন পেছনের দিকে তাকাচ্ছেন। ওনারও ক্যান্সার ছিল, গত সপ্তাহে মারা গেছেন। মা তো ওনার ওখানে আগরবাতি জ্বালাতেও গিয়েছিল। বাচ্চাটির কণ্ঠ এত শান্ত ছিল, যেন সে কোনো রোজকার কথা বলছে। দারিদ্র্যের মধ্যে থাকতে থাকতে মৃত্যুকে প্রায়ই দেখা এই বাচ্চারা ব্যথার প্রতি কঠোর হয়ে গিয়েছিল। কিন্তু মায়ার চোখের গভীরে অর্জুন তখনও ভয় দেখতে পাচ্ছিলেন। ভয় যে তার মাও কমলা আন্টির মতো চলে যাবে, আর দুই ভাই বোন অনাথ হয়ে যাবে। মুম্বাইয়ের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতালে ডাক্তাররা তৎক্ষণাৎ রোগীকে ভর্তি করে নিলেন। প্রিয়াকে সরাসরি এমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। অর্জুন সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করলেন এবং খরচের তোয়াক্কা না করে সবচেয়ে ভালো চিকিৎসার অনুরোধ করলেন। মেডিকেল স্টাফরা তাদের অদ্ভুত নজরে দেখছিল যখন তারা একজন ধনী পরিপাটি মানুষকে দুই জরাজীর্ণ বাচ্চার সাথে দেখল। মায়া সেই নজরে কুঁকড়ে গেল এবং নিজের মাথা নিচু করে নিল। রোহান নিজের বোনের সাথে শক্ত করে লেপ্টেছিল এবং ভয়াতুর নজরে চারদিকে তাকাচ্ছিল। খিদে পেয়েছে? অর্জুন জিজ্ঞেস করলেন, যখন তিনি দেখলেন রোহান নিজের পেট চেপে ধরে আছে। ছেলেটি তার বোনের দিকে তাকালো, যেন অনুমতি চাইছে। মায়া মাথা নাড়ল। না, আমাদের খিদে নেই। কিন্তু ঠিক সেই সময় রোহানের পেট থেকে গুড়গুড় শব্দ হল। সে লজ্জিত হয়ে মাথা নিচু করল। আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি। অর্জুন উঠলেন, কিন্তু মায়া তাকে থামিয়ে দিল। আনবেন না, আমাদের অভ্যেস আছে। আমরা সকালে পেট ভরে খেয়েছিলাম। সকালে কি খেয়েছিলে? তিনি জিজ্ঞেস করলেন। মায়া চুপ থাকল, কিন্তু রোহান সততার সাথে বলল, ঠান্ডা ভাত আর লবণ, কিন্তু খুব সুস্বাদু ছিল। দিদি আমাকে বেশি দিয়েছিল। অর্জুন নিজের মুখ খুঁড়িয়ে নিলেন। তিনি চাইলেন না তার বাচ্চারা তার চোখের জল দেখুক। ঠান্ডা ভাত আর লবণ, এটাই ছিল তার সন্তানদের খাবার। তার মনে পড়ল সেই বিলাসবহুল পার্টিগুলোর কথা, যেখানে তিনি প্রায়ই যেতেন। সেই দামি খাবারগুলোর কথা যা নষ্ট হতো, অথচ তার বাচ্চারা লবণের সাথে ভাত খাচ্ছিল। আমি খাবার আনতে যাচ্ছি। এটা কোনো ভিক্ষা বা দয়া নয়, এটা একজন বাবার দায়িত্ব, তিনি কঠোরভাবে বললেন এবং চলে গেলেন। মায়াকে প্রতিবাদ করার সুযোগ দিলেন না। তিনি যখন খাবারের ট্রে নিয়ে ফিরে এলেন, তখন দুই ভাইবোন চেয়ারে একে অপরের সাথে হেলান দিয়ে বসেছিল। মায়া রোহানকে নিজের কোলে নিয়েছিল এবং ধীরে ধীরে একটি পরিচিত গান গাইছিল। সেই গান যা প্রিয়া তার বাচ্চাদের ঘুমানোর জন্য গাইত, চাঁদ মামা দূরকে। সেই বাচ্চার বিষাদভরা কণ্ঠ চারপাশের অনেক মানুষকে ঘুরে তাকাতে বাধ্য করল। রোহান তার বোনের কোলে ঘুমিয়ে গিয়েছিল। তার গালে চোখের জলের দাগ তখনও শুকায়নি। খেয়ে নাও। অর্জুন খাবারের ট্রে নিচে রাখলেন। মায়া গরম সুগন্ধি খাবারের দিকে তাকাল। বাচ্চাটি নিজের লালা গিলল, কিন্তু তবুও মাথা নাড়ল। আমার খিদে নেই। মায়া, জেদ করো না। মা আর ভাইয়ের দেখভালের জন্য তোমার শক্তির প্রয়োজন, তিনি গম্ভীরভাবে বললেন। মায়া তার দিকে তাকাল। তার চোখে সেই ক্লান্তির ছাপ ছিল যে দীর্ঘ সময় ধরে নিজেকে শক্ত করে ধরে রেখেছে। আপনি বুঝবেন না, গত 5 বছর ধরে আমার মা সবকিছু নিজে সামলেছে। এখন আপনি এসেছেন, আবার চলেও যাবেন। আমাদের আবার একা থাকার অভ্যাস করতে হবে। আমি সেটা চাই না। এই বাক্যটি অর্জুনের মুখে চরের মতো লাগল। তার মেয়ে আশা না করা এবং বিশ্বাস না করা শিখে নিয়েছে, যাতে তাকে হতাশ হতে না হয়। 12 বছরের একটি বাচ্চাকে জীবন এই কঠোর শিক্ষা দিয়েছিল। আমি কথা দিচ্ছি, আমি এখন কোথাও যাব না, তিনি রুদ্ধ কণ্ঠে বললেন। মায়া ফ্যাকাশে হাসি হাসল। মা বলে, পুরুষদের কথা আকাশের মেঘের মতো হয়, দেখা যায় কিন্তু ধরা যায় না।
এই বলে বাচ্চাটি খাবারের প্যাকেট তুলল এবং ফ্রাইড চিকেনের বড় অংশটি রোহান জাগলে খাবে বলে আলাদা করে রেখে দিল। 2 ঘণ্টা, যা এক শতাব্দীর মতো দীর্ঘ মনে হচ্ছিল। তারপর ডাক্তার ভারাক্রান্ত মুখে বেরিয়ে এলেন। রোগীর অবস্থা খুব গুরুতর। ক্যান্সার ফুসফুস, লিভার এবং হাড়ে ছড়িয়ে পড়েছে। সত্যি বলতে আমরা শুধু কষ্ট কমানোর চিকিৎসা করতে পারি। কতদিন? অর্জুন শুকনো গলায় জিজ্ঞেস করলেন। 2 থেকে 3 মাস, যদি কপাল ভালো থাকে। এই বাক্যটি তার মাথায় হাতুড়ির মতো আঘাত করল। মায়া তখনও চুপ করে বসেছিল, যেন সে আগে থেকেই ফলাফল জানত। সে এই রোগ নির্ণয় আগেই জেলা হাসপাতালের ডাক্তারদের থেকে শুনে নিয়েছিল। রোহান কিছুই বুঝল না, শুধু বোনের হাত শক্ত করে ধরে রাখল। আর কোনো উপায় নেই? যত খরচই হোক, অর্জুন প্রায় কাকুতি মিনতি করে বললেন। ডাক্তার মাথা নাড়লেন। আমি আপনার অনুভূতি বুঝি, কিন্তু মেডিকেল সায়েন্সের নিজস্ব সীমা আছে। যদি আগে জানা যেত তাহলে হয়তো, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। দেরি কেন হলো? তোমরা জলদি হাসপাতালে কেন আসনি? তিনি মায়ার দিকে ফিরে প্রায় চিৎকার করে উঠলেন। বাচ্চাটি মাথা নিচু করল। কারণ টাকা ছিল না। মা বলতো টাকা নানির চিকিৎসার জন্য বাঁচাতে হবে, এবং মা বলতো এটা ভাগ্য। প্রিয়াকে অর্জুনের অনুরোধে একটি স্পেশাল রুমে শিফট করা হলো। যখন তার জ্ঞান ফিরল, সে বড় ঘর এবং আধুনিক মেশিন দেখে দুর্বল হাসি দিল। এসব কি করছো? টাকা নষ্ট করছো কেন? আমি তো সাধারণ ওয়ার্ডেও থাকতে পারতাম। এখন কিছু বলো না, তোমার বিশ্রামের প্রয়োজন। অর্জুন তার প্রাক্তন স্ত্রীর হাত ধরলেন। হাড় জিরজিরে হাত, পাতলা চামড়ার নিচে হাড় পরিষ্কার দেখা যাচ্ছিল। জানো, আমি একটা স্বপ্ন দেখেছিলাম। প্রিয়া ফিসফিস করে বলল। কি স্বপ্ন? একটা স্বপ্ন যে আমি যখন মরতে বসব তখন তুমি আসবে। এখন স্বপ্ন সত্যি হয়ে গেল। সে হাসল এবং চোখের জল তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। এমন বলো না, তুমি ঠিক হয়ে যাবে। অর্জুনের গলা ধরে এলো। অর্জুন, আমার মরতে ভয় লাগে না, আমার শুধু ওদের চিন্তা হয়। প্রিয়া মায়ার দিকে তাকালো, যে রোহানকে দুধ খাওয়াচ্ছিল। মায়া মাত্র 12 বছর বয়স, তাকে অনেক বোঝা বইতে হয়েছে। সে স্কুল ছেড়ে দিয়ে ভাঙাড়ি কুড়ানো, থালা বাসন ধোয়ার কাজ শুরু করেছে। একদিন সে অভুক্ত থাকার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল যাতে আমি খেতে পারি। আমি অসহায়ভাবে আমার মেয়ের কষ্ট সহ্য করা দেখছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি। তুমি আমার সাথে যোগাযোগ করনি কেন? যোগাযোগ করে কি বলতাম? টাকা চাইতাম। আমার মধ্যে তখনও কিছুটা আত্মসম্মান বাকি ছিল। তাছাড়া তোমার নতুন স্ত্রী আছে, নতুন সন্তান আছে, আমি তোমার খুশি নষ্ট করতে চাইনি। কেমন খুশি যখন আমার সন্তানরা কষ্ট পাচ্ছে? অর্জুন প্রায় চিৎকার করলেন। আমার সন্তান তোমারও সন্তান, তুমি ভুলে গেছিলে? প্রিয়া মাথা নাড়ল। 5 বছর হয়ে গেছে কি তুমি একবারও বাচ্চাদের সাথে দেখা করতে এসেছ? ফোন করে খোঁজ নিয়েছ? বাচ্চাদের জন্য তো তুমি মরে গেছ। মায়া তোমার জন্মদিনে তোমার জন্য অপেক্ষা করত, মাঝ রাত পর্যন্ত অপেক্ষা করত, আর তারপর কাঁদত। সেই দিনের পর সে আর কখনো তোমার কথা ভাবেনি। প্রতিটি শব্দ অর্জুনের হৃদয়ে ছুরির মতো বিচ্ছিল। তিনি কি তার সন্তানদের এত গভীর ক্ষত দিয়েছিলেন? হাসপাতালের ঘরের দরজায় পায়ের শব্দ হল। তানিয়া 7 মাসের গর্ভ নিয়ে উপস্থিত হল। তার মুখ রাগে থমথমে ছিল। ব্র্যান্ডের সিল্কের ড্রেস, দামি হ্যান্ডব্যাগ, উঁচু হিল, সবকিছু আভিজাত্য প্রদর্শন করছিল, যা জরাজীর্ণ পোশাকের 2 বাচ্চার ঠিক বিপরীত। অর্জুন, তুমি জরুরি মিটিং ছাড়লে, ডিনার ছাড়লে এখানে আসার জন্য? নিজের প্রাক্তন স্ত্রীর কাছে? তার কণ্ঠ তীক্ষ্ণ ছিল। তার চোখে প্রিয়ার জন্য গভীর ঘৃণা ছিল। মায়া তার মায়ের সামনে একটি ছোট পশুর মতো দাঁড়িয়ে গেল, যে তার বাচ্চাকে রক্ষা করছে। আপনি কে? আমার মায়ের ঘর থেকে বের হন! বাচ্চাটির চোখ ছিল খ্যাপাটে। বেয়াদব মেয়ে! তানিয়া চিৎকার করল। আমি তোমার বাবার স্ত্রী। তোমার বাবা আমাকে অন্তঃসত্ত্বা অবস্থায় ছেড়ে তোমাদের কাছে পালিয়ে এসেছে। আপনি ওনার স্ত্রী নন, আপনি শুধু অন্যের পরিবারের সুখ নষ্টকারী। মায়া পাল্টা চিৎকার করল। অর্জুন দ্রুত দুজনের মাঝখানে এসে তাদের থামালেন। তানিয়া, তুমি আগে বাড়ি যাও, আমি পরে বোঝাচ্ছি। বোঝাবে? তুমি নিজের 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছেড়ে প্রাক্তন স্ত্রীর সেবা করছ? তুমি পুরুষ তো? তানিয়া চিৎকার করে উঠল। এটা ভুলে যেও না যে তোমার সম্পত্তির অর্ধেক অংশ আমার। আমি টাকা খাটিয়েছি, আমি তোমার সাথে পরিশ্রম করেছি। নিয়ে নাও, অর্জুন ক্লান্ত স্বরে বললেন। আমার এখন আর কোনো পরোয়া নেই। তুমি সত্যি বলছ? তানিয়া হতভম্ব হয়ে গেল। সে হাসপাতালের ঘরে চারদিকে দেখল। বিছানায় দুর্বল প্রিয়া, জরাজীর্ণ 2 বাচ্চা, আর তারপর বুঝল, এই জিনিসগুলোর জন্য তুমি সবকিছু ছেড়ে দেবে? এই বখাটে বাচ্চা আর এই অসুস্থ প্রাক্তন স্ত্রীর জন্য? ওরা আমার পরিবার, অর্জুন গম্ভীরভাবে বললেন। আমার রক্ত। আমি ওদের ছেড়ে ভুল করেছিলাম। এখন আমাকে সেটা শুধরানো প্রয়োজন। আর আমার পেটে যে সন্তান আছে? তানিয়া তার গোল পেটের দিকে ইশারা করল।
সে কি তোমার রক্ত নয়, নাকি তুমি এই সন্তানকেও ওভাবেই ছেড়ে দেবে যেমন ওই দুজনকে ছেড়েছিলে? এই প্রশ্নটি অর্জুনকে নিঃশব্দ করে দিল। প্রিয়া দুর্বল কণ্ঠে বলল, অর্জুন তুমি যাও, তোমার স্ত্রী আর সন্তানের খেয়াল রাখো, আমরা ঠিক আছি। মা, মায়া ফিরল, তুমি এমন কেন বলছ? আমাদের ওনার প্রয়োজন নেই। কিন্তু প্রিয়া মাথা নাড়ল। বেটা, নিজের বাবার উপর ঘৃণা করো না, বড় মানুষরাও কখনো কখনো ভুল করে, জরুরি হলো তারা যেন নিজেদের ভুল শুধরে নেয়। রোহান দৌড়ে অর্জুনের পা জড়িয়ে ধরল। বাবা, যেও না, আমার আপনাকে খুব মনে পারে। সে ফুপিয়ে কাঁদতে লাগল। তানিয়াই দৃশ্য দেখে ফ্যাকাশে হয়ে গেল। ঠিক আছে, তুমি এদের সাথেই থাকো, কিন্তু যদি তুমি এখনই ফিরে না আসো তবে আমাকে দোষ দিও না। সে ফিরল, কিন্তু দরজার বাইরে যাওয়ার আগে সে অর্জুনকে ঘৃণা ভরা চোখে দেখল। ঘরটি ভারী নিস্তব্ধতায় ডুবে গেল। কেবল ওষুধের ড্রিপের নিয়মিত টপ টপ আর প্রিয়ার দুর্বল শ্বাসের শব্দ ছিল। প্রিয়ার হাসপাতালে ভর্তি হওয়ার 10 দিন পরও অবস্থার কোনো উন্নতি হল না। কেমোথেরাপি তাকে আরও দুর্বল করে দিয়েছিল, কিন্তু ক্যান্সার কোষের ছড়িয়ে পড়ার গতিকে তা রুখতে পারেনি। ব্যথা তাকে দিনরাত তড়পাত। অর্জুন তানিয়ার কড়া বিরোধ সত্ত্বেও প্রতিদিন হাসপাতালে আসতেন। মায়া তার সাথে সবসময় রুক্ষ ব্যবহার করত, কিন্তু এখন সে তাকে আগের মতো তাড়িয়ে দিত না। সম্ভবত তার মনে হতো মা অর্জুনের সাথে থাকলে বেশি খুশি থাকে। তুমি আবার ভাঙাড়ি কুড়াতে গিয়েছিলে? অর্জুন জিজ্ঞেস করলেন যখন তিনি দেখলেন মায়া বস্তা নিয়ে হাসপাতালে ঢুকছে। মায়া তার দিকে তাকালো না। নানিন ওষুধের টাকা শেষ হয়ে গিয়েছিল, স্ট্রোকের ওষুধ খুব দামি। আমি বলেছিলাম না যে আমি সবকিছু সামলে নেব? গত 5 বছর ধরে আপনার ছাড়াই আমরা বেঁচেছিলাম, এখনও তার প্রয়োজন নেই। ঠান্ডা শব্দগুলো অর্জুনের হৃদয়ে বিঁধল। তিনি বুঝতে পারলেন এই বাচ্চাটি নিজেকে বাঁচানোর জন্য এমন করছে। তিনি চুপচাপ তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে হাসপাতালের অ্যাকাউন্টে একটি বড় অঙ্কের টাকা ট্রান্সফার করতে বললেন, যাতে প্রিয়া আর তার মায়ের সব বিল মেটানো যায়। কিন্তু তিনি জানতেন যে টাকা 5 বছরের অনুপস্থিতিকে মুছতে পারবে না। মায়া, তোমার কি মনে আছে? তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু মায়া মাঝপথেই থামিয়ে দিল। আমি মনে করতে চাই না। মনে করে কি হবে? আরও কষ্ট পাওয়ার জন্য? বাচ্চাটি মুখ ফিরিয়ে নিল, কিন্তু অর্জুন তার গালে একটি অশ্রুবিন্দু গড়িয়ে পড়তে দেখলেন। সেই বিকেলে যখন মায়া টিউশনে গিয়েছিল, তখন শুধু রোহান হাসপাতালে ছিল। সে তার মায়ের বিছানার পাশে বসে ছবি আঁকছিল। কি আঁকছ? অর্জুন পাশে বসার চেষ্টা করলেন। রোহান তার ড্রয়িং বুক লুকিয়ে ফেলল। কিছুক্ষণ ইতস্তত করার পর সে তা দেখাল। 4 জনের একটি পরিবার ঘরের সামনে হাত ধরে দাঁড়িয়ে আছে। এটা মা, এটা মায়া দিদি, এটা আমি, আর এই লোকটা। ছেলেটি থমকালো। তার আঙুলটি সবচাইতে উঁচুতে আঁকা লোকটির ছবির উপর ছিল। এটা পাপা, তাই না? অর্জুন রুদ্ধকণ্ঠে জিজ্ঞেস করলেন। রোহান মাথা নাড়ল, আর তারপর হঠাৎ ডুকরে কেঁদে উঠল। আমার পাপার কথা খুব মনে পড়ে। আগে পাপা আমাকে নিজের পিঠে ঘোরাতেন, কিন্তু মা বলতো পাপা অনেক দূরে কাজ করতে গেছেন। তিনি নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন। আমাকে ক্ষমা করে দাও বেটা, পাপা এখন আর যাবেন না, আমার খুব ভয় লাগে। ছেলেটি তার কোলে ফুপিয়ে কাঁদতে থাকল। প্রিয়া চুপচাপ শুয়ে বাপ ছেলের মিলন দেখছিল। ঠিক সেই সময় হাসপাতালের ঘরের দরজা জোরে খুলে গেল। তানিয়া 2 জন বডিগার্ড আর একজন উকিলের সাথে হাজির হল। অনেক হয়েছে অর্জুন মেহরা, তোমাকে এখনই বেছে নিতে হবে। হয় নিজের স্ত্রী আর সন্তানের কাছে ফিরে চলো, নতুবা ডিভোর্স পেপারে সাইন করো। তার মুখ রাগে লাল হয়েছিল। অর্জুন তাকে শান্ত জায়গায় নিয়ে গেলেন। তানিয়া, শান্ত হও, আমাকে কিছু সময় দাও। যখনও মরে যাবে তখন তুমি আমার কাছে ফিরবে? তানিয়া মাঝপথেই থামিয়ে দিল। ডিভোর্স হলে আমি অর্ধেক সম্পত্তি নিয়ে নেব, কোম্পানি, ঘর, সব কিছু, 500 কোটি। নিয়ে নাও, অর্জুন ক্লান্ত স্বরে বললেন। আমার এখন আর কোনো পরোয়া নেই। তানিয়া হতভম্ব হয়ে গেল। উকিল আগে থেকেই তৈরি করা কাগজ বের করলেন। অর্জুন দ্রুত পড়ে দেখলেন এবং সাইন করে দিলেন। তার হাত ততটা কাঁপল না যতটা তিনি ভেবেছিলেন, বরং তিনি এক অদ্ভুত স্বস্তি অনুভব করলেন। তানিয়া কাগজগুলো ছিনিয়ে নিল। তুমি পস্তাবে। যদি আমার কোনো অনুশোচনা থাকে, অর্জুন তানিয়ার চোখের দিকে তাকিয়ে বললেন, তবে কেবল এটাই যে আমি এই কাজটা আগে কেন করিনি। তানিয়া রাগে চলে যাচ্ছিল, কিন্তু দরজার চৌকাঠে হোঁচট খেল। তার পেটে ব্যথার এক ঢেউ উঠল, তার মুখ কুঁচকে গেল। কি হয়েছে? অর্জুন সহজাতভাবে তাকে ধরলেন, কিন্তু তানিয়া চিৎকার করে উঠল, আমার পেটে খুব ব্যথা করছে। তার পা দিয়ে রক্ত ঝরতে শুরু করল। ডাক্তাররা দ্রুত তানিয়াকে এমার্জেন্সি রুমে নিয়ে গেলেন। অর্জুন করিডোরে দাঁড়িয়েছিলেন। ডিভোর্স সত্ত্বেও তানিয়া তখনও তার সন্তানের মা ছিল। পাপা, মায়া হঠাৎ তার পাশে এসে দাঁড়াল।
অর্জুন অবাক হলেন যে তার মেয়ে তাকে এত সহজে পাপা বলে ডাকল। উনি কেমন আছেন জানি না, মনে হয় জন্ম দেওয়ার সময় হয়েছে। মায়া তার দিকে তাকাল। আপনি কি তাকে ভালোবাসেন? এই প্রশ্ন অর্জুনকে থামিয়ে দিল। আমি জানি না মায়া, আমি শুধু জানি যে তোমাদের ছেড়ে আমি ভুল করেছি। আমি আর সেই ভুল করতে চাই না। মায়া মাথা নাড়ল। আমি বুঝি, যাই হোক, সে তো আমার ভাই বা বোন। আমি আপনাকে সাহায্য করব তার খেয়াল রাখতে। নিজের মেয়ের এই দয়ালুতা অর্জুনকে আবেগপ্রবণ করে তুলল। এত কিছু সহ্য করার পরও মায়া তার সৎ ভাই বোনকে ভালোবাসতে প্রস্তুত ছিল। 2 ঘণ্টা পর ডাক্তার বাইরে এলেন। মরি 32তম সপ্তাহে সময়ের আগেই জন্ম দিয়েছিল। মা ও বাচ্চা দুজনেই সুরক্ষিত ছিল, কিন্তু বাচ্চাকে ইনকিউবেটরে রাখতে হবে। একটি মেয়ে হয়েছে, ওজন 1.8 কেজি। অর্জুন স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি কি দেখা করতে পারি শ্রীমতী তানিয়া আপনার সাথে? না, দেখা করতে চান না। ডাক্তার মাথা নাড়লেন। তিনি বললেন যে তার নতুন স্বামী সবকিছু সামলে নেবেন। নতুন স্বামী? অর্জুন চমকে গেল। তাহলে তানিয়ার অন্য কেউ ছিল, হয়তো অনেক আগে থেকেই। এই কারণেই সে এত তাড়াতাড়ি ডিভোর্স চেয়েছিল। সেই রাত অর্জুন প্রিয়ার বিছানার পাশে জেগে কাটাল। তার প্রাক্তন স্ত্রী শান্তিতে ঘুমাতে পারছিল না। ব্যথা তাকে ঘুমের মধ্যেও কষ্ট দিচ্ছিল। হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ এক দয়ালু মধ্যবয়স্কা মহিলা তাদের সাথে দেখা করতে এলেন। মিস্টার মেহরা, আমি কি আপনার সাথে কয়েক মিনিট কথা বলতে পারি? তিনি তার পাশে বসলেন। আমি আপনার পরিবারকে দেখেছি। 2 বাচ্চাই গভীর মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি জানি, অর্জুন দীর্ঘশ্বাস ফেলে বলল। আর এই সব আমার দোষ। নিজেকে এত দোষ দেবেন না। জরুরি এটা যে আপনি ফিরে এসেছেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে সম্পর্ক ঠিক করা সহজ হবে না। মায়া অ্যাবান্ডনমেন্ট সিন্ড্রোমে ভুগছে। সে বিশ্বাস করতে ভয় পায়, কারণ তার আবার চোট পাওয়ার ভয় আছে। আর রোহন সেই পর্যায়ে আছে যেখানে তার একজন বাবার ইমেজ দরকার, কিন্তু তাকে হারানোর ভয়ও আছে। মনোরোগ বিশেষজ্ঞ বিস্তারিত বোঝালেন। আপনাকে ধৈর্য ধরতে হবে। এমন প্রতিশ্রুতি দেবেন না যা আপনি পূরণ করতে পারবেন না। ছোট কিন্তু নিয়মিত কাজগুলো বড় প্রতিশ্রুতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়। মায়া চেয়ারে কুঁকড়ে শুয়েছিল। তার একটা হাত তখনও তার মায়ের হাত ধরেছিল। রোহন তার কোলে ঘুমাচ্ছিল। মাঝে মাঝে চমকে উঠে মা বলে ডাকছিল। অর্জুন এই ছোট্ট পরিবারটির দিকে তাকালো এবং নিজের নবজাতক মেয়ের কথা ভাবল। এক নিষ্পাপ প্রাণ, যে বড়দের জটিলতা সম্পর্কে কিছুই জানত না। মনোরোগ বিশেষজ্ঞ যেন তার মনের কথা পড়ে ফেললেন। আপনি নবজাতক বাচ্চার ব্যাপারে চিন্তিত? হ্যাঁ, আমি চাই না সে বাবার ভালোবাসা ছাড়া বড় হোক। তাহলে আপনাকে আপনার সময় ঠিকভাবে গুছিয়ে নিতে হবে। কিন্তু এখন আপনার অগ্রাধিকার এই 2 বাচ্চা হওয়া উচিত। ওরা এক গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে যেখানে ওদের আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি উঠে তার কাঁধে হাত রাখলেন। বাবা হওয়া সহজ নয়, বিশেষ করে যখন অনেক দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। কিন্তু আমার বিশ্বাস আপনি কোনো না কোনো রাস্তা বের করে নেবেন। এই বলে তিনি চলে গেলেন, অর্জুনকে অগণিত চিন্তার মধ্যে ফেলে দিয়ে। পরদিন সকালে যখন অর্জুন চেয়ারে ঝিমুচ্ছিল, তার ফোন ভাইব্রেট হল। এক অজানা ঠিকানা থেকে একটি ইমেল এসেছিল। তিনি সেটি খুললেন এবং স্তম্ভিত হয়ে গেলেন। এটি প্রিয়ার ইমেল ছিল, যা অটোমেটিক পাঠানোর জন্য শিডিউল করা হয়েছিল। অর্জুন, যখন তুমি এই চিঠি পড়ছ, তখন হয়তো আমার কাছে বেশি সময় থাকবে না। আমি তোমাকে 2 বাচ্চাকে সঁপে দেওয়ার জন্য লিখছি। মায়া একদম তোমার মতো একগুঁয়ে, কিন্তু ওর ভালোবাসার প্রয়োজন। ওকে খুব তাড়াতাড়ি বড় হতে হয়েছে, অনেক বেশি বোঝা বইতে হয়েছে। ওকে একটা সাধারণ বাচ্চা হওয়ার সুযোগ দিও। রোহন এখনও ছোট, ওকে শেখানোর জন্য একজন বাবার প্রয়োজন। সে তোমাকে খুব মিস করে, প্রতি রাতে জিজ্ঞেস করে বাবা কোথায়। আমি তোমাকে সব কিছু ক্ষমা করে দিয়েছি। আমার জায়গায় বাচ্চাদের ভালোবাসো। আমি জানি যে তুমি তোমার নতুন স্ত্রীর সাথে মুশকিলে আছো, কিন্তু প্লিজ বাচ্চাদের জন্য ওদের একটা সুযোগ দাও। ওদের আমার মতো কষ্ট পেতে দিও না। প্রিয়া? তিনি ঘাবড়ে গিয়ে বিছানার দিকে তাকাতে লাগলেন। প্রিয়া এখনও সেখানে শুয়েছিল, কিন্তু জীবন সংকেত মনিটর জোরে সরে বেজে উঠছিল। হার্টবিট কমে আসছিল, ব্লাড প্রেশার দ্রুত নামছিল। ডাক্তাররা ভেতরে ছুটে এলেন এবং তাকে বাইরে ঠেলে দিলেন। মা, মা! মায়া চিৎকার করে আতঙ্কে জেগে উঠল। সে ভেতরে ঢোকার চেষ্টা করল, কিন্তু এক নার্স তাকে আটকে দিল। রোগীর অ্যাকিউট হার্ট ফেলিওর হয়েছে, ডিফিব্রিলেটর তৈরি করো। ডাক্তারের জরুরি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। 300, ক্লিয়ার, শক। মেশিনের আওয়াজ হল 1 বার, 2 বার, 3 বার। বাইরে অর্জুন 2 বাচ্চাকে জড়িয়ে ধরল। তার হার্ট যেন বন্ধ হয়ে গিয়েছিল। মায়া তার কোলে ফুপিয়ে কাঁদছিল। মা, মরো না, আমাকে ক্ষমা করে দাও। আমি আর পাপার উপর রেগে নেই, মা। রোহন বুঝতে পারছিল না কি হচ্ছে, শুধু তার দিদিকে জড়িয়ে ধরে কাঁদছিল।
কিছু হবে না মায়ের, কিছু হবে না, অর্জুন সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু তার নিজেরও নিজের কথায় বিশ্বাস ছিল না। এটি সেই মুহূর্ত ছিল যখন তাকে সিদ্ধান্ত নিতে হতো, থামা নাকি চলে যাওয়া, অতীত নাকি ভবিষ্যৎ, পুরনো ভালোবাসা আর সম্পর্ক বাছা নাকি নতুন দায়িত্ব। ঠিক সেই সময় তানিয়ার ফোন এলো। তার গলা দুর্বল ছিল। অর্জুন, আমি এইমাত্র এক মেয়ের জন্ম দিয়েছি, আমি তার নাম রেখেছি মিশিকা। অর্জুন চুপ থাকল, কিছু বলতে পারল না। আমি মেয়ে ঠিক হলেই আমেরিকা চলে যাব, আমার বয়ফ্রেন্ড সব ব্যবস্থা করে ফেলেছে, আজ থেকে আমাদের কোনো লেনদেন নেই, আর মেয়ে, সে এক নতুন বাবা পাবে। তুমি তুমি তোমার পুরনো বাচ্চাদের খেয়াল রাখো। তানিয়ার গলার স্বরে কিছুটা তিক্ততা ছিল। আমি তোমাকে শুভকামনা দিই যে তুমি খুশি হও। ফোন কেটে গেল। আধা ঘন্টার উত্তেজনার পর এমার্জেন্সি রুমের দরজা খুলল। এক ক্লান্ত ডাক্তার বাইরে এলেন। আপাতত বিপদ কেটে গেছে, কিন্তু অবস্থা খুব খারাপ, হয়তো। তিনি বাক্যটি শেষ করলেন না, তার চোখ সবকিছু বলে দিচ্ছিল। ওদের অবিলম্বে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে, সেখানে একটি নতুন চিকিৎসা আছে। এক তরুণ ডাক্তার পরামর্শ দিলেন। মাউন্ট এলিজাবেথে আমার এক পরিচিত আছে, আমি অবিলম্বে যোগাযোগ করতে পারি। অবিলম্বে করো, অর্জুন প্রায় চিৎকার করে বলল, যত টাকাই খরচ হোক। মায়া ঘরে দৌড়ে গেল, মায়ের বিছানার পাশে হাঁটু গেড়ে বসল। প্রিয়া চোখ খুলল, এক দুর্বল হাসির সাথে বলল, আমার ভয় ছিল যে আমি বিদায় জানাতে পারব না। এমন বলো না মা, তুমি ঠিক হয়ে যাবে। মায়া ফুপিয়ে কাঁদতে লাগল। মায়া সোনা, মজবুত থেকো, ভাইয়ের খেয়াল রেখো, আর তোমার বাবাকে ক্ষমা করে দিও। উনি একজন ভালো মানুষ, শুধু রাস্তা হারিয়ে ফেলেছিলেন। আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি মা, আমি আর ওনার উপর রেগে নেই, শুধু আপনি ঠিক হয়ে যান। মায়া হাউমাউ করে কাঁদতে লাগল। অর্জুন বিছানার পাশে এলেন, প্রিয়ার হাত ধরলেন। আমি আর কোথাও যাব না, আমি এখানেই থেকে তোমার আর বাচ্চাদের দেখাশোনা করব। আমি তানিয়াকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তুমি তুমি এটা ভুল করলে, প্রিয়া ফিসফিস করে বলল। ওই বাচ্চাটা নিষ্পাপ, আমি সামলে নেব। তুমি শুধু নিজের চিকিৎসার দিকে মন দাও। কাল আমি তোমাকে সিঙ্গাপুর নিয়ে যাব, সবচেয়ে ভালো হাসপাতালে। অর্জুন, প্রিয়া মাঝপথেই থামিয়ে দিল। আমি আমার অবস্থা জানি, কিন্তু ধন্যবাদ যে তুমি ফিরে এলে। অন্তত বাচ্চাদের কাছে ওদের বাবা আছে। এমন বলো না, অর্জুনের গলা বুঝে এলো। তুমি ঠিক হয়ে যাবে, আমরা মিলে মিশে বাচ্চাদের মানুষ করব। স্বামী স্ত্রীর মতো নয়, বরং বন্ধু আর পরিবারের মতো। তোমাকে বাচ্চাদের জন্য বাঁচতে হবে। প্রিয়া হাসল, চোখের জল তার গালে গড়িয়ে পড়ল। জানো, আমি অনেক আগে থেকেই নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম, কিন্তু এখন তোমাকে বাচ্চাদের যত্ন নিতে দেখে আমি অনেক নিশ্চিন্ত। আমাকে কথা দাও, যাই হয়ে যাক তুমি ওদের আর কখনো ছেড়ে যাবে না। আমি কসম খাচ্ছি। অর্জুন তার প্রাক্তন স্ত্রীর হাত শক্ত করে ধরল। আমি নিজের জীবনের কসম খাচ্ছি যে আমি আমার বাচ্চাদের আর কখনো ছেড়ে যাব না। জানলার বাইরে মুম্বাইতে বৃষ্টি শুরু হয়েছিল। মরসুমের প্রথম বৃষ্টি নিজের সাথে শীতলতা নিয়ে এলো। গত কয়েকদিনের গুমোট গরমকে শান্ত করে দিয়ে ছোট্ট হাসপাতালের ঘরে এক পরিবার অনেক বছরের বিচ্ছেদের পর আবার এক হচ্ছিল, এটা না জেনেই যে সামনে আরও কত চ্যালেঞ্জ তাদের জন্য অপেক্ষা করছে। এই সিদ্ধান্ত অর্জুন মেহরাজ জীবনের সবচেয়ে দীর্ঘ রাতে নেওয়া হয়েছিল। ডিভোর্সের কাগজে সই করার পর তার কাছে নিজের প্রাক্তন স্ত্রীকে বাঁচানো আর বাচ্চাদের সাথে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার দৃঢ় সংকল্প ছাড়া আর কিছুই বাকি ছিল না। পরদিন সকালে তিনি সম্পত্তির ভাগাভাগির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিজের ব্যক্তিগত উকিলকে ফোন করলেন। স্যার, আপনি কি সত্যি এটা করতে চান? আমরা 500 কোটির সম্পত্তির কথা বলছি। উকিল উদ্বেগ প্রকাশ করল। যেভাবে ম্যাডাম তানিয়া দাবি করছেন, আপনি অর্ধেকের বেশি কোম্পানি, বাংলো আর শেয়ার হারিয়ে ফেলবেন। আমি জানি, অর্জুন মাঝপথেই বলল। সে যেমনটা চায় তেমনটাই করো, আমার শুধু প্রিয়ার চিকিৎসা আর বাচ্চাদের মানুষ করার জন্য পর্যাপ্ত টাকা চাই। তানিয়ার বাচ্চা জন্ম দেবার এবং অর্জুনের ডিভোর্সের খবর বিজনেস জগতে দ্রুত ছড়িয়ে পড়ল। তার ফোন ক্রমাগত বাজতে লাগল। পার্টনাররা চিন্তিত ছিল, বন্ধুরা উৎসুক ছিল, আর মিডিয়া পিছনে পড়েছিল। তিনি ফোন বন্ধ করে দিলেন, কোনো পরোয়া করলেন না। মাত্র 24 ঘণ্টার মধ্যে যে সাম্রাজ্য তিনি এত কঠোর পরিশ্রমে তৈরি করেছিলেন তা ভেঙে পড়তে লাগল। তানিয়া দ্রুত শেয়ার ট্রান্সফার করল এবং যৌথ প্রজেক্টগুলো থেকে নিজের মূলধন বের করে নিল। অনেক পার্টনাররা এটা জেনে মুখ ফিরিয়ে নিল যে এখন তার কাছে আগের মতো ক্ষমতা নেই। অর্জুন, তুমি সত্যি পাগল হয়ে গেছ, তার ঘনিষ্ঠ বন্ধু আর বিজনেস পার্টনার রোহিত ফোনে বলল। এক মরণাপন্ন প্রাক্তন স্ত্রীর জন্য সবকিছু ছেড়ে দিলে? তুমি কি তোমার বাচ্চাদের কথা ভেবেছ? যখন কিছু থাকবে না তখন ওদের কিভাবে মানুষ করবে? আমার কাছে এখনও 2টো হাত আর একটা মাথা আছে, অর্জুন জবাব দিল। আমি একবার দৌলত কামিয়েছি, আমি আবারও কামাতে পারি,
কিন্তু পরিবারের সাথে কাটানো সময় কেনা যায় না। প্রাক্তন স্ত্রী আর পুরনো বাচ্চাদের পরিবারও কোনো পরিবার হয় নাকি? রোহিত হাসল। চলো, তোমার মতো বোকা বন্ধু আমার দরকার নেই। পরদিন সকালে প্রিয়াকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু হল। কিন্তু একটা সমস্যা ছিল। সম্পত্তির ভাগাভাগির পর অর্জুনের কাছে বেঁচে থাকা টাকা বিদেশে বিশেষ চিকিৎসার খরচের জন্য পর্যাপ্ত ছিল না। তাকে তার ব্যান্টলে, পাটেক ফিলিপ ঘড়ি এবং এমনকি হীরের বিয়ের আংটিও অবিলম্বে বিক্রি করতে হল। পাপা, আপনি এটা কি করছেন? মায়া জিজ্ঞেস করল, যখন সে তাকে গাড়ি বিক্রির কাগজে দস্তখত করতে দেখল। আমার তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা চাই, তিনি জবাব দিলেন। কিন্তু এটা তো আপনার গাড়ি, এটা আপনার খুব পছন্দের, রোহন নিষ্পাপভাবে বলল। তোমাদের আমি বেশি পছন্দ করি, অর্জুন তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। যখন বিমান উড়ান দিল তখন প্রিয়ার অবস্থা হঠাৎ বিগড়ে গেল। সে হাঁপাতে লাগল। ঘাম এমনভাবে ছুটছিল যেন স্নান করেছে। বিমানের ইমার্জেন্সি ল্যান্ডিং করাও, অর্জুন পাইলটের ওপর চিৎকার করলেন। কিন্তু প্রিয়া তার হাত ধরল। না, উড়তে দাও, আমি চাই বাচ্চাদের সবচেয়ে ভালো সুযোগ দেওয়া হোক। মা, আপনার খুব কষ্ট হচ্ছে কি? মায়া তার মায়ের ঘাম মুছে দিল। তার হাত কাঁপছিল। আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্তি, প্রিয়া হাসার চেষ্টা করল। পুরো যাত্রার সময় সে ব্যথায় ছটফট করছিল, কিন্তু যখনই বাচ্চারা দেখত সে হাসার চেষ্টা করত। অর্জুন পাশে বসেছিলেন, তার বুক আগুনের মতো জ্বলছিল। তার সেই ফ্লাইটের কথা মনে পড়ল যখন তারা সপরিবারে উটি ঘুরতে গিয়েছিল। প্রিয়া বিমানকে ভয় পেত। সে পুরো যাত্রা তার হাত শক্ত করে ধরে রেখেছিল। অর্জুন, আমার ভয় লাগছে, সে তার কানে ফিসফিস করে বলেছিল। ভয় পেও না, আমি আছি না, তিনি তাকে জড়িয়ে ধরেছিলেন। আজকেও সেই একই হাত ছিল, কিন্তু রোগা আর ঠান্ডা। সেই একই মহিলা ছিল, কিন্তু ধীরে ধীরে জীবন থেকে দূরে চলে যাচ্ছিল। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এশিয়ার শীর্ষ মেডিকেল টিম প্রিয়াকে ভর্তি করল। সিঙ্গাপুরের ১ নম্বর ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর লেম নিজে প্রিয়ার পরীক্ষা করলেন। দুদিনের পরীক্ষা এবং বিচার বিবেচনার পর তিনি অর্জুনকে নিজের ব্যক্তিগত রুমে ডাকলেন। মেরিনা বেয়ের দৃশ্যবালা আলিশান ঘরে অর্জুনের ধ্যান কেবল পরীক্ষার ফলাফলের উপর ছিল। আমি আপনার কাছে মিথ্যা বলবো না, অবস্থা খুব গুরুতর, ক্যান্সার মস্তিষ্ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কিন্তু তিনি নিজের চশমা ঠিক করতে করতেই ইতস্তত করলেন। কিন্তু কি প্রফেসর? অর্জুন অধীর হয়ে উঠলেন। আমেরিকা থেকে একটি পরীক্ষামূলক চিকিৎসা পদ্ধতি আছে যাতে ন্যানোটেকনোলজির সাথে ইমিউনোথেরাপি ব্যবহার করা হয়। সফলতার হার কেবল 30%, খরচ অনেক বেশি, পুরো কোর্সের জন্য প্রায় ৫ লাখ আমেরিকান ডলার। আর প্রক্রিয়াটি প্রিয়ার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে। করুন, অর্জুন কোনো দ্বিধা ছাড়াই বলল। যদি 1% সুযোগও থাকে তবে আমি চেষ্টা করতে চাই। আপনার কি পর্যাপ্ত আর্থিক সামর্থ্য আছে? প্রফেসর লিম তাকে এক অর্থবহ নজরে দেখলেন। তিনি অর্জুনের অবস্থা সম্পর্কে প্রেসের মাধ্যমে জানতেন। আমি ব্যবস্থা করে নেব, অর্জুন দৃঢ়ভাবে বললেন। প্রফেসরের ঘর থেকে বেরিয়ে তিনি টাকা ধার করার জন্য তার সব পরিচিতদের ফোন করলেন। কিন্তু যখন তারা শুনল যে তার ডিভোর্স হয়ে গেছে এবং তিনি তার অধিকাংশ সম্পত্তি হারিয়ে ফেলেছেন, তখন কেউ এত বড় অঙ্কের টাকা ধার দিতে রাজি হল না। মাফ করবেন অর্জুন, আমিও মুশকিলে আছি, আপনি আমার অবস্থা বুঝুন, অর্থনীতি খারাপ। তুমি পাগল হয়ে গেছ, প্রাক্তন স্ত্রীর চিকিৎসা করাচ্ছ? ঠান্ডা প্রত্যাখ্যানগুলো বুকে চাকুর মতো বিঁধছিল। হতাশ হয়ে অর্জুন মুম্বাইতে তার বেঁচে থাকা ছোট্ট অ্যাপার্টমেন্টটিও বিক্রির সিদ্ধান্ত নিলেন, যেখানে তিনি বাচ্চাদের সাথে থাকার পরিকল্পনা করেছিলেন। পাপা, যদি আমরা বাড়ি বিক্রি করে দিই তবে আমরা কোথায় থাকব? মায়া এটা জানার পর জিজ্ঞেস করল। আমরা ভাড়া বাড়ি নিয়ে নেব, জরুরি এটা যে আগে তোমার মাকে বাঁচানো হোক। বা আমরা আমাদের পুরনো ভাড়ার ঘরে ফিরে চলি, রোহন পরামর্শ দিল। আমার ওখানে অভ্যাস আছে, প্রতিবেশীরা খুব ভালো। অর্জুন রুন্ধ গলায় 2 বাচ্চাকে জড়িয়ে ধরলেন। না, আমি সব কিছু সামলে নেব, তোমরা চিন্তা করো না। চিকিৎসার কোর্স ভয়াবহ ব্যথার সাথে শুরু হল। প্রিয়ার অনবরত বমি হতো। ওষুধের কারণে তার পুরো শরীর কুঁকড়ে যেত, চুল গুচ্ছ গুচ্ছ হয়ে ঝরে পড়ছিল এবং ত্বক কাগজের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। অর্জুন, সে অচেতন অবস্থায় তার হাত ধরল। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে মরে যেতে দাও। না, তোমাকে বাচ্চাদের জন্য বাঁচতে হবে, অর্জুন চিৎকার করে উঠলেন, চোখের জল বইতে লাগল। তিনি নিজেকে কখনো এত অসহায় অনুভব করেননি। টাকা, শক্তি সবকিছু মৃত্যুর সামনে ব্যর্থ ছিল। মায়া তার মায়ের কাছ থেকে এক মুহূর্তের জন্য দূরে সরল না, প্রতিটি ছোটখাটো বিষয়ের খেয়াল রাখত। সে তার মাকে স্পঞ্জ বাথ দিত,
এক এক চামচ করে ডালিয়া খাওয়াতো, ডায়াপার বদলাতো, যেন কোনো ছোট বাচ্চার দেখাশোনা করছে। ক্লান্ত হয়ে গেছ? অর্জুন জিজ্ঞেস করলেন, যখন তিনি তার মেয়েকে ঘুমের অভাবে চেয়ারে ঢুলতে দেখলেন। আমার অভ্যাস আছে, যখন মা প্রথমবার অসুস্থ হয়েছিল তখনও আমি এভাবেই দেখাশোনা করতাম, মায়া ক্লান্ত গলায় জবাব দিল। 12 বছরের বাচ্চা যেন এক রাতে বড় হয়ে গিয়েছিল, প্রতিটি কাজ এক অদ্ভুত শান্তির সাথে সামলাচ্ছিল। সোনা, এটা আমাকে করতে দাও, তুমি রোহনের খেয়াল রাখো, ও বাড়ির কথা খুব মনে করছে। মায়া মাঝপথেই থামিয়ে দিল। হ্যাঁ, রোহন অদ্ভুত পরিবেশের কারণে স্ট্রেসের লক্ষণ দেখাচ্ছিল। সে রাতে কাঁদত এবং তাদের পুরনো ভাড়ার ঘরে ফিরে যাওয়ার জেদ ধরত। পাপা, মা কবে ঠিক হবে যাতে আমরা বাড়ি যেতে পারি? শীঘ্রই সোনা, অর্জুন তাকে সান্ত্বনা দিলেন, কিন্তু তিনি নিজেও জানতেন না যে শীঘ্রই কবে আসবে। 1 মাস চিন্তা আর আশায় কেটে গেল। চিকিৎসার খরচ অতিরিক্ত সহায়ক ওষুধের কারণে বেড়ে গেল। অর্জুনকে চড়া সুদে ধার নিতে হলো, এমনকি নিজের ল্যাপটপ আর ফোনও বন্ধক রাখতে হলো। তিনি অতিরিক্ত আয়ের জন্য সিঙ্গাপুরে কাজ খুঁজতে শুরু করলেন, ফ্রিল্যান্স ডিজাইনিংয়ের কাজ করতে লাগলেন। একজন শক্তিশালী বিলিয়নারের জন্য এখন তাকে সামান্য মূল্যে স্থাপত্যের নকশা তৈরির জন্য রাত জাগতে হতো। তুমি কি করছো? প্রিয়া জ্ঞান ফেরার পর জিজ্ঞাসা করল। ব্যাস একটু কাজ করছি, অর্জুন লুকানোর চেষ্টা করল। আমাকে ধোঁকা দিও না, আমি জানি যে তুমি বিপদে আছো। এবার থামো, আমি চাই না তুমি আমার কারণে কষ্ট পাও। এমন কথা বলো না, তিনি রেগে গিয়ে বললেন। আমি এসব বাচ্চাদের জন্য করছি, তোমার জন্য নয়, তাই তোমাকে বাঁচতে হবে, সুস্থ হতে হবে। অলৌকিকভাবে 1 মাসের নরক যন্ত্রণার পর প্রিয়া চিকিৎসায় সাড়া দিতে শুরু করল। তার ফুসফুসের টিউমার 40% পর্যন্ত সংকুচিত হয়ে গিয়েছিল, ক্যান্সার কোষের বিস্তার বন্ধ হয়ে গিয়েছিল। এটি একটি বিরল ঘটনা, প্রফেসর লিম উত্তেজিত ছিলেন। কিন্তু এখনই বেশি খুশি হবেন না, রোগীর অন্তত 6 থেকে 12 মাস টানা চিকিৎসার প্রয়োজন এবং পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়াতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সবথেকে ভালো হবে। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট? অর্জুন চিন্তিত হয়ে পড়লেন। কত খরচ হবে? প্রায় $200,000 এবং পোস্ট অপারেটিভ খরচ আলাদা। বিশাল এই অঙ্ক অর্জুনকে চমকে দিল। তিনি তার সমস্ত সম্পদ শেষ করে ফেলেছিলেন, কিন্তু প্রিয়াকে ধীরে ধীরে সুস্থ হতে দেখে এবং তার বাচ্চাদের মুখে হাসি দেখে, যখন তারা তাদের মাকে ভালো হতে দেখত, তিনি জানতেন যে তিনি থামতে পারবেন না। পাপা, আমি কি পার্ট টাইম কাজ করতে পারি? মায়া হঠাৎ জিজ্ঞাসা করল। আমি বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা জানি, এখানে হয়তো ভারতের চেয়ে বেশি বেতন পাওয়া যাবে। না, অর্জুন গুরুত্ব দিয়ে বললেন, তোমাকে পড়াশোনা করতে হবে, আমি সব কিছু সামলে নেব। তিনি ভারতে ফোন করলেন, প্রিয়ার মাকেও চিকিৎসার জন্য নিয়ে আসার ব্যবস্থা করলেন। আরও একজনের খরচ, কিন্তু তিনি সেই বৃদ্ধাকে বাড়িতে একা ফেলে আসতে পারতেন না। শ্রীমতী কমলা যদিও শরীরের অর্ধেক অংশ অবশ ছিল, কিন্তু মানসিকভাবে সচেতন ছিলেন। নিজের মেয়ের সাথে দেখা করে তিনি হাউ হাউ করে কেঁদে উঠলেন। মা রে, তুই কত রোগা হয়ে গেছিস, আমার মনে হয়েছিল আমি তোকে আর কোনোদিন দেখতে পাব না। তিনি কাঁপানো হাতে প্রিয়ার হাত ধরলেন। কাঁদবেন না মা, আমি এখন ভালো হচ্ছি। প্রিয়া তাকে সান্ত্বনা দিল, যদিও সে নিজেও তখনও দুর্বল ছিল। নানি, রোহান বিছানায় ঝাঁপ দিয়ে তার নানিকে জড়িয়ে ধরল। আপনার কথা খুব মনে পড়ছিল। এখানে বড় টিভি আছে, এয়ার কন্ডিশনার আছে, খুব ঠান্ডা নানি। বাচ্চার সরলতা পুরো ঘরকে উষ্ণতায় ভরিয়ে দিল। মায়া বিছানার পাশে হাঁটু গেড়ে বসল। আমাকে ক্ষমা করে দিন নানি, আমি আপনার কাছে মিথ্যে বলেছিলাম যে মা অসুস্থ নয়। খুব ভালো করেছ মা, নানির গলা ধরে এলো। তুমি সত্যি বড় দিদি হয়েছ, মা আর ভাইয়ের খেয়াল রাখতে জানো। অর্জুন একপাশে দাঁড়িয়েছিলেন। এই উষ্ণ পারিবারিক ছবিতে নিজেকে একজন বাইরের মানুষ মনে হচ্ছিল তার। এত বছরের অনুপস্থিতিতে তিনি কত গুরুত্বপূর্ণ মুহূর্ত হারিয়েছিলেন। কিন্তু তারপর শ্রীমতী কমলা তার দিকে তাকালেন। ধন্যবাদ বাবা যে তুমি ফিরে এসেছ। দেরি করে হলেও কখনো না আসার চেয়ে অনেক ভালো। আমি খুশি যে প্রিয়া আর বাচ্চাদের কাছে তুমি আছো। যখন প্রিয়া সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিল, অর্জুন ভারত থেকে খবর পেলেন। তার পুরনো কোম্পানি, যা এখন তানিয়ার ছিল, খারাপ ব্যবস্থাপনার কারণে বিপাকে পড়েছে। অনেক প্রজেক্ট আটকে গিয়েছিল, পার্টনাররা তাদের টাকা ফেরত চাইছিল। তানিয়া কোম্পানিটিকে সস্তায় বিক্রি করে দিল এবং তার নতুন বয়ফ্রেন্ডের সাথে নিজের মেয়েকে নিয়ে আমেরিকায় থিতু হল। রোহিত ফোন করে বলল, দেখলে তো, সবকিছু শেষ হয়ে গেল, এখন অনুতাপ করেও কোনো লাভ নেই। আমার কোনো অনুতাপ নেই, অর্জুন জবাব দিলেন। জীবনে প্রথমবারের মতো আমার মনে হচ্ছে যে আমি সঠিক অর্থে বেঁচে আছি। সঠিক অর্থে বেঁচে আছো? অভাবের মধ্যে প্রাক্তন স্ত্রীর চিকিৎসার জন্য ঋণে ডুবে থেকে? রোহিত ব্যঙ্গ করল। হ্যাঁ,
এবং নিজের বাচ্চাদের হাসতে দেখছি, তাদের বাবা ডাক শুনতে পাচ্ছি, নিজের ভুলগুলো শুধরে নিচ্ছি। তোমার কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু তোমার কাছে এই জিনিসগুলো নেই। ব্যাংক থেকে ঋণের নোটিশ পাঠানো হলো। নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করার পরেও অর্জুনের ওপর ব্যবসার সময়ের প্রায় 10 কোটি টাকা ঋণ বাকি ছিল। বর্তমান পরিস্থিতিতে তিনি এটি শোধ করতে পারতেন না। স্যার, ব্যাংক আপনার ওপর মামলা করার হুমকি দিচ্ছে, আইনজীবী ফোনে জানালেন। যদি আপনি হেরে যান তবে আপনার জেল হতে পারে। হতে দাও, অর্জুন ক্লান্ত হয়ে বললেন। আমার কাছে এখন হারানোর মতো কিছু নেই। পাপা, মায়া চিন্তিত মুখে পাশে দাঁড়িয়েছিল। আমি ফোনে কথা শুনেছি, আপনাকে কি জেলে যেতে হবে? না মা, আমি সব কিছু সামলে নেব, তিনি তাকে আশ্বস্ত করলেন। কিন্তু মায়া মাথা নাড়ল। পাপা, আমার কাছে মিথ্যে বলবেন না। আমি জানি যে আপনি মায়ের চিকিৎসার কারণে সমস্যায় আছেন। হয়তো এবার থেমে যান পাপা। মায়া, অর্জুন গুরুত্ব দিয়ে বললেন। আমি বলেছি আমি হার মানব না। তোমার মা সুস্থ হচ্ছে, শুধু বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট দরকার, আর তারপর সে পুরোপুরি ঠিক হয়ে যেতে পারে। আমি মরে যেতে রাজি আছি, কিন্তু তোমার মাকে? তিনি আবেগপ্রবণ হয়ে বাক্যটি শেষ করতে পারলেন না। মায়া তার বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আমাকে ক্ষমা করে দিন পাপা, আমাকে ক্ষমা করে দিন যে আমি আপনাকে ঘৃণা করেছি। আপনি পৃথিবীর সবথেকে ভালো মানুষ। কেঁদো না মা, অর্জুন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত, গত 5 বছর নিখোঁজ থাকার জন্য। প্রফেসর লিম আপনার সাথে দেখা করতে চাইছেন, একজন নার্স এসে জানালো। অর্জুনের বুক কেঁপে উঠল। কোনো খারাপ খবর ছিল কি? কিন্তু যখন তিনি ঘরে গেলেন, প্রফেসর হাসলেন। আমার কাছে ভালো খবর আছে। আপনার স্ত্রী চিকিৎসায় খুব ভালো সাড়া দিচ্ছে। যদি আমরা একজন উপযুক্ত বোন ম্যারো ডোনার পেয়ে যাই, তবে তার সুস্থ হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। আমি দান করব, অর্জুন তখনই বললেন। আমি টেস্টের জন্য প্রস্তুত। প্রফেসর মাথা নাড়লেন। আমার আন্দাজ ছিল যে আপনি এটাই বলবেন, কিন্তু আপনি কি ঝুঁকি বোঝেন? বোন ম্যারো দান করা বিপজ্জনক নয়, কিন্তু এটি কিছু সময়ের জন্য আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে। আমি বুঝি, প্লিজ তখনই টেস্ট করিয়ে নিন। 2 দিন পর টেস্টের ফলাফলে দেখা গেল যে অর্জুন 90% ম্যাচ করেছেন, যা 2 জন রক্ত সম্পর্কহীন মানুষের মধ্যে একটি বিরল শতাংশ। এটি ওপরওয়ালার সংকেত, ডাক্তার মুগ্ধ হয়ে বললেন। মনে হচ্ছে আপনারা একে অপরের জন্যই তৈরি হয়েছেন। অর্জুন বিষণ্ণভাবে হাসলেন। হয়তো এটিই সত্যি ছিল, কিন্তু তা বুঝতে তার অনেক দেরি হয়ে গিয়েছিল। তুমি পাগল, আমার জন্য বোন ম্যারো দান করবে? প্রিয়া এই খবর শুনে চমকে গেল। তোমার জন্য নয়, আমার বাচ্চাদের মায়ের জন্য, অর্জুন শুধরে দিলেন। আমি তোমার আর বাচ্চাদের কাছে অনেক ঋণী। এটি একমাত্র পথ যার মাধ্যমে আমি কিছুটা হলেও পুষিয়ে দিতে পারি। কিন্তু যদি তোমার কিছু হয়ে যায়, কিছু হবে না, আমাকে বাচ্চাদের মানুষ করার জন্য বাঁচতে হবে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের অপেক্ষা করার সময় পরিবারটি কিছু বিরল শান্তিপূর্ণ দিন কাটালো। অর্জুন রোহানকে পড়াশোনা আর দাবা খেলা শেখালেন। পাপা, আমি বড় হয়ে প্রফেসর লিমের মতো ডাক্তার হতে চাই, ছেলেটি বলল, যাতে আমি মায়ের মতো গরিব মানুষদের চিকিৎসা করতে পারি। খুব ভালো স্বপ্ন, আমি তোমাকে সমর্থন করব। অর্জুন ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। মায়াও তার বাবার সাথে সহজ হতে শুরু করল এবং তাকে তাদের কঠিন বছরগুলোর কথা জানালো। আমি আপনাকে খুব ঘৃণা করতাম, মেয়েটি স্বীকার করল। যখনই আমি বন্ধুদের তাদের বাবার সাথে দেখতাম, আমি একা কাঁদতাম। কিন্তু মা বলতো যে পাপা খারাপ মানুষ নয়, শুধু রাস্তা হারিয়ে ফেলেছে। মা আপনার সব ছবি গুছিয়ে রেখেছে, বলতো যে পরে আমাকে দেখাবে। তোমার মা আমার ছবি রেখেছে? অর্জুন অবাক হলেন। হ্যাঁ, পুরো একটা অ্যালবাম। মা বলতো যে যাই হোক না কেন, আপনিই আমার পাপা। অর্জুনের গলা ধরে এলো। তিনি যা কিছু করেছিলেন তারপরেও প্রিয়া তার বাচ্চাদের তাকে ভালোবাসতে শেখাচ্ছিল। এটিই ছিল সত্যিকারের ভালোবাসা, নিঃস্বার্থ, কোনো দাবি ছাড়াই, শুধু বাচ্চার খুশির কামনা। আমি কথা দিচ্ছি যে আমি তোমাকে আর কোনোদিন হতাশ করব না। তিনি তার মেয়েকে জড়িয়ে ধরলেন। আমি জানি, মায়া হাসল, কারণ আপনি তা প্রমাণ করে দিয়েছেন। বোন ম্যারো ট্রান্সপ্লান্টে 3 মাস পর প্রিয়াকে একটি বিশেষ রিকাভারি রুমে ছুটি দেওয়া হলো। তার শরীর নতুন ম্যারোর সাথে অলৌকিকভাবে প্রতিক্রিয়া দিয়েছিল। তার স্বাস্থ্যসূচক প্রতিদিন ভালো হচ্ছিল। এটি সত্যি একটি বিশেষ ঘটনা। প্রফেসর লিম নিজের উত্তেজনা লুকাতে পারলেন না। আমি কোনোদিন কোনো রোগীকে এত তাড়াতাড়ি সুস্থ হতে দেখিনি, কিন্তু তাকে এখনও অন্তত 2 থেকে 3 বছর পর্যবেক্ষণে এবং রক্ষণাবেক্ষণ চিকিৎসায় থাকতে হবে। অর্জুন মাথা নাড়লেন। তিনি একটি দীর্ঘযাত্রার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছিলেন। জরুরি এটাই ছিল যে প্রিয়া ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। বাচ্চাদের কাছে তাদের মা ছিল। ভালো খবর আসতেই থাকল। শ্রীমতী কমলা কয়েক মাসের ফিজিওথেরাপির পর নিজের ডান হাত কিছুটা নাড়াতে পারছিলেন, আর মায়া সর্বোচ্চ নম্বর নিয়ে একটি নামী স্কুলে ভর্তি হল।
রোহান একজন হাসি খুশি আর বুদ্ধিমান ছেলে ছিল। এখন তার মধ্যে অপুষ্টির কোনো লক্ষণ ছিল না। পাপা, আজ টিচার আমার ড্রয়িংয়ের প্রশংসা করেছে। ছেলেটি তার ড্রয়িং বুক দেখালো। অর্জুন একটা একটা করে পাতা উল্টালেন। নিজের ছেলের প্রতিভায় অবাক হলেন। একটি বিশেষ ছবি ছিল যেখানে পুরো পরিবার ডাইনিং টেবিলের চারপাশে বসেছিল। রেখাগুলো আঁকাবাঁকা ছিল, কিন্তু আবেগে ভরপুর ছিল। প্রিয়ার সুস্থ হওয়ার অপেক্ষা করতে করতে অর্জুন ভারত থেকে খবর পেলেন। তানিয়া একজন তরুণ ব্যবসায়ীকে আবার বিয়ে করেছে এবং নিজের মেয়েকে নিয়ে আমেরিকায় থিতু হয়েছে। সে একটি ইমেইল পাঠালো, আমি মেয়ের সারনেম বদলে দিচ্ছি। আজ থেকে তোমার কোনো খোরপোশ দেওয়ার বা যোগাযোগ করার প্রয়োজন নেই। ভাবো যে আমরা কোনোদিন দেখা করিনি। তিনি মিশ্র অনুভূতি নিয়ে ইমেলটি পড়লেন। কিছুটা স্বস্তি, কিছুটা সেই নিষ্পাপ বাচ্চাটির জন্য অপরাধবোধ। কিন্তু হয়তো এটাই সবথেকে ভালো পথ ছিল, যাতে সেই বাচ্চাটি একটি সম্পূর্ণ পরিবারে বড় হতে পারে। মায়া আর রোহানের মতো দুই বাড়ির মধ্যে পেশায় হতে না হয়। কি ভাবছ? প্রিয়া জিজ্ঞাসা করল, যখন সে তাকে জানালার পাশে গভীর চিন্তায় ডুবে থাকতে দেখল। আমি নিজের ভুলগুলোর কথা ভাবছিলাম, যে আমি কত মানুষকে আঘাত করেছি। সবাই ভুল করে, জরুরি এটিই যে আমরা নিজেদের ভুল শুধরে নিই। প্রিয়া তাকে সান্ত্বনা দিল, তুমি আমাকে ঘৃণা করো না? আমার কারণে তুমি এত বছর কষ্ট পেয়েছ। ঘৃণা করে কি পাবো? আমার কাছে দুই অদ্ভুত বাচ্চা আছে। তারা আমাকে মজবুত থাকতে আর ভালোবাসতে শিখিয়েছে। যদি তারা না থাকত, তবে হয়তো আমার মধ্যেই রোগের সাথে লড়াই করার শক্তি থাকত না। মায়া ওষুধের ট্রে নিয়ে ঘরে এলো। মা, ওষুধ খেয়ে নাও। সে এখন লম্বা হয়ে গিয়েছিল, তার মুখে পরিপক্কতা পরিষ্কার ফুটে উঠছিল। আমার ভালো মেয়ে। প্রিয়া তার চুলে হাত বুলিয়ে দিল। মায়া, তোমার স্বপ্ন কি? অর্জুন হঠাৎ জিজ্ঞাসা করলেন। মায়া তার বাবার দিকে তাকালো। আমি ডাক্তার হতে চাই, যাতে আমি গরিব মানুষদের চিকিৎসা করতে পারি, যেমন ডাক্তাররা বাকে বাঁচালো। আমি তোমাকে সব রকম সাহায্য করব। তিনি মেয়ের হাত ধরলেন। কিন্তু এজন্য নয় যে আমি ধনী, বরং এজন্য যে আমার তোমার যোগ্যতার ওপর বিশ্বাস আছে। এক শরতের সন্ধ্যায়, যখন পুরো পরিবার হাসপাতালের ঘরে জড়ো হয়েছিল, মায়া একটি খাম বের করল। আমার কাছে সবার জন্য একটা উপহার আছে। ভেতরে একটি অলরাউন্ডার স্টুডেন্টের সার্টিফিকেট এবং একটি ছোট চিঠি ছিল। ধন্যবাদ পাপা, ফিরে আসার জন্য। ধন্যবাদ মা, এত সাহসী হওয়ার জন্য। আমি কথা দিচ্ছি যে আমি সব সময় পরিশ্রম করব আর আপনাদের হতাশ করব না। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। প্রিয়া নিজের বাচ্চাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। অর্জুনও নিজের চোখে জন আটকাতে পারলেন না। রোহান বিছানায় ঝাঁপিয়ে পড়ল। আমিও সবাইকে ভালোবাসি, আমিও দিদির মতো বুদ্ধিমান হব। যেদিন প্রিয়াকে সাময়িকভাবে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হলো, পুরো পরিবার মিলে একটি বিশেষ খাবার তৈরি করল। 5 বছরেরও বেশি সময় পর তারা আবার একই টেবিলে খাবার খাচ্ছিল, যেমন পুরনো দিনগুলোতে হতো। একদম পুরনো দিনগুলোর মতো। শ্রীমতী কমলা আবেগপ্রবণ হয়ে বললেন। তার ডান হাত কাঁপতে কাঁপতে চপস্টিক ধরছিল, যা মাসের পর মাসের অভ্যাসের ফল। একদম ইয়া অর্জুনের দিকে তাকিয়ে হাসল। বরং তার চেয়েও ভালো, কারণ এখন আমরা একে অপরের বেশি কদর করি। খাবার উষ্ণ পরিবেশে হল। রোহান অনবরত স্কুলের গল্প শুনিয়ে গেল। মায়া শান্ত ছিল, কিন্তু যখন সে স্কুলে গরিব বাচ্চাদের সাহায্যের জন্য একটি চ্যারিটি প্রজেক্টের কথা বলল, তখন তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। আমি একটি স্কলারশিপ ফান্ড শুরু করতে চাই, সে জানালো, যাতে আমার মতো বাচ্চাদের স্কুলে যাওয়ার সুযোগ মেলে। খুব ভালো চিন্তা, অর্জুন উৎসাহিত হলেন। আমি এটি স্পন্সর করব। আমরা এর নাম রাখব আশা ফান্ড। খাওয়ার পর যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ল, অর্জুন আর প্রিয়া বারান্দায় বসে সিঙ্গাপুরের আকাশ দেখছিলেন। তুমি কি কোনোদিন ভেবেছিলে যে আমরা এই দিন পর্যন্ত পৌঁছাব? প্রিয়া জিজ্ঞাসা করল। কোনো দিন না। আমি ভেবেছিলাম যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি, কিন্তু আমি হারাইনি। আমি টাকার বদলে পরিবার আর সম্পর্ককে বেছে নিয়েছি, এবং আমার কোনো অনুতাপ নেই, অর্জুন নিশ্চিত করলেন। নিজের বাচ্চাদের বড় হতে দেখে আর তোমাকে ধীরে ধীরে সুস্থ হতে দেখে আমি জানি যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমরা আবার এক হব না, প্রিয়া ধীরে করে বলল। আমি বুঝি, অর্জুন মাথা নাড়লেন। কিন্তু আমরা এখনও একটি পরিবার, বাচ্চাদের জন্য এবং সেই সম্পর্কের জন্য যা কোনোদিন শেষ হতে পারে না। প্রিয়া হাসল। চাঁদের আলো তার মুখে পড়ছিল, যা এখনও রোগা ছিল, কিন্তু জীবনী শক্তিতে জ্বলজ্বল করছিল। দুজনে চুপচাপ এই বিরল শান্তিপূর্ণ মুহূর্তের আনন্দ নিতে থাকলেন। বছর কেটে গেল। প্রিয়ার চিকিৎসা চলতে থাকল এবং সে অলৌকিকভাবে সুস্থ হয়ে গেল। যদিও পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু সে প্রায় স্বাভাবিক জীবন কাটাতে পারত। শুধু নিয়মিতভাবে হাসপাতালে যেতে হতো। অর্জুন সিঙ্গাপুরে একটি নতুন কোম্পানি শুরু করলেন। আয় আগের মতো ততটা ছিল না, কিন্তু পরিবারের দেখভালের জন্য পর্যাপ্ত ছিল।
তিনি গরিব মেধাবী বাচ্চাদের সাহায্যের জন্য একটি চ্যারিটি ফান্ড তৈরি করার নিজের প্রতিশ্রুতিও পূরণ করলেন। মায়া হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে স্নাতক হল এবং একটি নামী মেডিকেল স্কুল থেকে পুরো স্কলারশিপ পেল। নিজের স্নাতক অনুষ্ঠানে ভাষণে সে যে এখন একজন যুবতী বলল, আমি আমার মায়ের ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে দৃঢ়তা শিখিয়েছেন। ধন্যবাদ পাপা, যিনি আমাকে শিখিয়েছেন যে ভুল শুধরানোর কোনো দিন দেরি হয় না। ধন্যবাদ আমার ভাই আর নানি। পরিবারই আমার সবথেকে বড় শক্তি, যা আমাকে সব মুশকিল পার করতে সাহায্য করেছে। পুরো হল হাততালিতে ফেটে পড়ল। পরিবারের মর্মস্পর্শী কাহিনী শুনে অনেক মানুষের চোখে জল এসে গেল। রোহান একজন প্রতিভাবান ছেলে হয়ে বড় হল। সে কেবল ভালো ছবিই আঁকত না, বরং পড়াশোনাতেও ভালো ছিল। সে প্রায়ই বলতো, আমি পৃথিবীর সবথেকে ভাগ্যবান, কারণ আমার কাছে পাপা, মাম্মি আর দিদি আছে। তার সরলতা প্রতিটি ক্ষত সারানোর ওষুধের মতো ছিল। শ্রীমতী কমলা যদিও বৃদ্ধা আর দুর্বল ছিলেন, কিন্তু নিজের বাচ্চাদের আর নাতিনাতনিদের একসাথে দেখে সব সময় হাসতেন। তিনি প্রায়ই বলতেন, ঈশ্বর আমাকে পরিবারকে খুশি দেখার জন্য আরও সময় দিয়েছেন, আমি খুব সন্তুষ্ট। এক শীতের সন্ধ্যায় যখন পুরো পরিবার আগুনের পাশে বসেছিল, অর্জুন প্রস্তাব দিলেন, চলো একটি নতুন পারিবারিক ছবি তোলা যাক। সবাই উৎসাহের সাথে সম্মতি দিল। ছবিতে কোনো কৃত্রিমতা বা দূরত্ব ছিল না। প্রিয়া মাঝখানে বসেছিল, দুপাশে তার 2 সন্তান। অর্জুন পেছনে দাঁড়িয়েছিলেন, তার হাত নিজের প্রাক্তন স্ত্রীর কাঁধে ছিল, একজন স্বামী হিসেবে নয়, বরং একজন বন্ধু আর পিতা হিসেবে। শ্রীমতী কমলা হুইলচেয়ারে সামনে বসেছিলেন, তার হাসি ছিল উজ্জ্বল। এটি একটি এমন পরিবারের ছবি ছিল যা নিখুঁত ছিল না, কিন্তু ভালোবাসায় ভরা ছিল। অনেক বছর পর যখন মায়া একজন দক্ষ ডাক্তার হয়ে গেল এবং রোহান একজন প্রতিভাবান চিত্রশিল্পী, তারা এখনও সেই কঠিন সময়ের কথা মনে করত। ব্যথা বা ঘৃণার সাথে নয়, বরং কৃতজ্ঞতার সাথে, কারণ সেই সব চ্যালেঞ্জই তাদের মজবুত আর দয়ালু বানিয়েছিল। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এটি তাদের একটি দামি শিক্ষা দিয়েছিল। পরিবার সবথেকে নিখুঁত জায়গা না হতে পারে, কিন্তু এটি সেই জায়গা যেখানে যাই ঘটুক না কেন, সম্পর্কের সুতো এতটাই মজবুত হয় যে তা কেউ ছিঁড়তে পারে না। অর্জুন প্রায় নিজের যাত্রার দিকে তাকাতেন এবং নিজেকে বলতেন যে তার কাছে একসময় সবকিছু ছিল, কিন্তু সুখ ছিল না। এখন অনেক কিছু হারানোর পর তিনি সবথেকে দামি জিনিস পেয়েছেন, পরিবার আর সত্যিকারের ভালোবাসা। কিছু ভুল মোছা যায় না, কিছু ক্ষত সারতে সময় লাগে, কিন্তু যখন মানুষ নিজের ভুল স্বীকার করে, অনুতপ্ত হয় এবং তা শুধরানোর চেষ্টা করে, তখন অলৌকিক কিছু ঘটতে পারে। ঠিক সেভাবেই যেমন একটি ভেঙে যাওয়া পরিবার আবার এক হয়ে গেল, পুরনো রূপে নয়, বরং একটি নতুন, গভীর আর আগের চেয়েও বেশি মজবুত বাঁধনে। এই গল্প থেকে শিক্ষা, জীবনে আমরা প্রায়ই খেয়াতি আর টাকার মোহে পড়ে যাই। এটি ভুলে যাই যে আসল সুখ সবথেকে সাধারণ জিনিসের মধ্যে নিহিত, পরিবার। এই দুটি শব্দ সাধারণ মনে হতে পারে, কিন্তু এর মধ্যে ভালোবাসা আর বলিদানের পুরো আকাশ মিশে আছে। নিজের প্রিয়জনদের মূল্য বোঝার জন্য খুব দেরি হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। লোভ আর আকাঙ্ক্ষাকে জীবনের আসল গুরুত্বপূর্ণ জিনিসের ওপর প্রাধান্য দেবেন না। মনে রাখবেন, কোনো ভুলই এমন নয় যা শোধরানো যায় না, যদি আমরা সত্যি মন থেকে পশ্চাতাপ করি আর বদলানোর চেষ্টা করি। প্রায়শ্চিত্তের পথ কঠিন হতে পারে, কিন্তু শেষ পুরস্কার, ভালোবাসা আর ক্ষমা, প্রতিটি বলিদানের যোগ্য হবে। কারণ টাকা আবার রোজগার করা যায়, খেয়াতি আবার তৈরি করা যায়, কিন্তু পরিবারের সাথে কাটানো সময় আর সম্পর্ক একবার হারিয়ে গেলে কোনোদিন ফিরে আসে না। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আছেন এবং এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনাই রইল যে আপনারা যেখানেই থাকুন সবসময় খুশি আর ভালো থাকুন। আপনাদের কাছেও যদি এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে তা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা সবাই আপনাদের গল্প শুনতে চাইব।